আবির গোলাপ আর চিরকুট টেবিলের উপর রেখে ফ্রেশ হয়ে নিচে নামল। এই সুযোগে মেঘ চুপি চুপি আবিরের রুমে আসছে। চিরকুট আর ফুল যেভাবে রেখেছিল সেভাবেই আসছে দেখে মেঘের প্রফুল্ল মন সহসা খারাপ হয়ে গেছে। ঠোঁট ফুলিয়ে শ্বাস ছাড়ল। আবির ভাই এখনও দেখেনি ভেবে মেঘের আনন্দিত বদন বদলে গেছে। মাথা নিচু করে মনে মনে বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে বেলকনিতে হাসছে। আচমকাই ভারী কিছুর সাথে কপাল ঠেকে। বডি স্প্রের তীব্র ঘ্রাণ নাকে লাগতেই আবেশে চোখ বন্ধ হয়ে আসে। সামনে দাঁড়ানো ব্যক্তিটা যে মেঘের একান্ত ব্যক্তিগত পুরুষ তা বুঝতে আর বাকি রইল না। মেঘের ইচ্ছে করছে এ প্রশস্ত বুকে মাথা রেখে সারাটা জীবন কাটিয়ে দিতে, কিন্তু তা সম্ভব না। অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলে 2 কদম পিছিয়ে গেল। মেঘের দৃষ্টি তখনও আবিরের পায়ের দিকে। আবির সূক্ষ্ম নেত্রে চেয়ে রইল। মেঘের চুল খোলা, এলোমেলো হয়ে আছে চুল। মশার কামড়ে কপালে 2-3 জায়গায় দাগ হয়ে গেছে। উজ্জ্বল বর্ণের কপালে দাগগুলো লাল টকটকে দেখা যাচ্ছে। আবির খানিক ভেবে হাত দিল মেঘের সুদীর্ঘ চুলের মাঝ বরাবর। চুলের আগ শুকিয়ে গেলেও মাঝামাঝি আর গোড়ার দিকে চুলগুলো এখনও ভেজা। আবিরের কুচকানো ব্রৌজগুল একসঙ্গে লেগে গেছে। দাঁত খিসে গম্ভীর কণ্ঠে বলে, এই অনিয়ম কি সারা জীবনই করবি? কথা শুনবি না আমার? মেঘ ব্যস্ত চোখে তাকালো আবিরের দিকে। আবিরের ভারী কণ্ঠস্বর শুনে মেঘের মুখটা আরও চুপসে গেছে। চাউনিতে শীতলতা, মন জোরে তার অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আবির ভাই চিরকুট দেখে কীভাবে রিয়েক্ট করবেন তাই ভাবছিল। আবিরের হাত তখনও মেঘের চুলে। দ্বিতীয়বার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কি বললাম আমি? আগের কোনো কথায় মেঘের কর্ণকুহরে পৌঁছায়নি। এটা আবিরকে কীভাবে বলবে? নিরুপায় হয়ে মেঘ উল্টো প্রশ্ন করল, আমি কি করেছি? অসময়ে শাওয়ার নিছিস কেন? 2 দিন পর পর যে মাথা ব্যথায় ভুগিস, তখন মনে থাকে না? তোকে সকাল সকাল শাওয়ার নিতে বলছিলাম, কথা মানিস না কেন? একদমই কথাগুলো বলল আবির। চোখের ছাপ, রুষ্টতা। মেঘের অনিয়ম সহ্য করতে পারে না সে। মেঘ মনে মনে উত্তর সাজাচ্ছে, কি বললে এ যাত্রায় উদ্ধার হতে পারবে সেসব ভাবছে। মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে বলল, ভার্সিটি থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। কাল থেকে শাওয়ার নিয়ে তারপর ভার্সিটিতে যাবে, মনে থাকবে? মেঘ গাড় কাত করে সম্মতি জানালো। দমক খায়নি ভেবে মনে মনে আনন্দিত হলো। আবির মেঘের চুল থেকে হাত সরিয়ে নিল। কপাল গুজিয়ে আবির পুনরায় আওড়ালো, এভাবে ভালোবাসার নিশান নিয়ে ঘুরতে লজ্জা লাগে না? মেঘ থতমত খেয়ে বলল, মানে কার ভালোবাসা? কিসের নিশানা? আবির নিজের ফোনে সেলফি ক্যামেরা অন করে মেঘের সামনে দৌড়ল। কপালের মাঝ বরাবর মশার কামড়ে 3টা দাগ। নাকের ডগায় একটা, থুতনির পাশে একটা, 2-1টা গলাতেও আছে। মেঘ কী বলবে উত্তর খুঁজে পেল না। আবির কণ্ঠ খাতে নামিয়ে বলল, বুঝলাম মশাকে ভালোবাসিস, তাই বলে তাদের নিশান নিয়ে ঘুরতে হবে? মেঘ তো আহাম্মকের মতো চেয়ে আছে। আবিরের মুখের ভঙ্গি দেখে মেঘ উষ্ঠ উল্টালো। আবির পাশ কাটিয়ে চলে যেতে নিলে মেঘ তড়িগড়ি করে বলল, আমি মশাকে ভালোবাসি না। তা তো নিশান দেখেই বোঝা যাচ্ছে। আবিরের জটপট উত্তর। মেঘ আবিরের পিছনে দাঁড়িয়ে বিড় করে বলল, আমি মশাকে না, আপনাকে ভালোবাসি। আপনি কি বোঝেন না? আবির মুচকি হাসল। কথাটা তার ঠিকই কান পর্যন্ত পৌঁছেছে। সহসায় হাসি থামিয়ে গাড় হালকা ঘুরিয়ে মেঘের দিকে আড়চোখে তাকিয়ে বলল, মশারে টানিয়ে ঘুমাইস। দীর্ঘ কদম পেলে আবির বেলকনিতে হাসছে আর মনে মনে বলছে, যে অঙ্গে আবিরের ভালোবাসার নিশান থাকার কথা, সে অঙ্গে অন্য কোনো নিশান আবির সহ্যই করবে না। সেটা যদি সামান্য মশাও হয় তবুও না। রুমি ডুকতে ডুকতে বিড়বিড় করে বলে, মাহদিবা ইজ মাইন। বলে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। নিঃশ্বাসের তীব্রতায় বোঝা যাচ্ছে মশার প্রতি তার কতটা হিংসা কাজ করছে। রুমি ঢুকে দরজা বন্ধ করে ঘণ্টাখানেক মেঘের চিরকুট আর গোলাপ হাতে বসে রইল। কল্পনায় কতটা পথ হেঁটে আসছে কে জানে। তারপর একটা ডায়েরির ভাঁজে গোলাপ আর চিরকুট রেখে শুয়ে পড়েছে। ভ্যালেন্টাইন সপ্তাহ চলছে। প্রতিদিনই কোনো না কোনো স্পেশাল ডে। আবির প্রতিদিন অফিস থেকে ফিরেই টেবিলে একটা চিরকুট দেখতে পায়। প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, এক একটা ডেতে এক একটা স্পেশাল চিরকুট, সাথে চকলেট, টেডি কিছু না কিছু থাকে। কিন্তু আবিরের কোনো প্রতিক্রিয়া মেঘের চোখে পড়ে না। আবির অফিসে চলে গেলেই মেঘ ছুটে যায় আবিরের রুমে খুঁজে নিজের দেওয়া চিরকুটগুলো, কিন্তু কিছুই খুঁজে পায় না। আবিরের রুমের প্রত্যেকটা জিনিসে তালা দেওয়া। টেবিলের উপর বই রাখা, খাতার সব চেক করছে কিন্তু কিচ্ছু পায়নি। মেঘ বিড়বিড় করে বলে, হিটলার বেটা, জিনিসগুলো যেমন তালা দিয়ে রাখছে, নিজের কলিজাটাকেও তালা মেরে রেখেছে। যতই তালা দিয়ে রাখুন না কেন,
আমি তালা ভেঙে হলেও আপনার হৃদয়ে জায়গা করে নেবই। আজ প্রমিস ডে। আবির অফিসের কাজে সকাল সকাল বেরিয়ে গেছে। মেঘও ভার্সিটিতে এসেছে। মনটা তেমন ভালো না। আশেপাশে সবাই সবাইকে এটা সেটা প্রমিস করছে। মেঘ তাকিয়ে তাকিয়ে সে দৃশ্য দেখছে। আবির বাড়ি থেকে চকলেট, টেডি, যেখানে কিছু পাইনি সেখানে প্রমিস ডেতে কোনো প্রমিস আশা করা বোকামি ছাড়া কিছু না। এর মধ্যে বন্যা আসছে। মেঘের মন খারাপ দেখে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে বেবি? মন খারাপ কেন? কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। এমনিতে তো না, অবশ্যই কোনো কারণ আছে। আবির ভাইয়া কি কিছু বলেছেন? অথবা তানবীর ভাই? না। মিনহাস তামিমরা কিছু বলছে? না। তাহলে হয়েছেটা কি? আজকে কী ডে জানিস? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, এসব ডে দিয়ে আমার কী কাজ? আমি জেনে কী করব তুই বল। আজ প্রমিস ডে। দেখ, চারপাশে সবাই সবাইকে প্রমিস করছে, আমায় কেউ প্রমিস করে না। ওরে আমার বেবিটা, তোমার প্রমিস লাগবে, আগে বলবা না? বন্যা নিজের ওড়না থেকে একটা সুতা ছিঁড়ে মেঘের কনিষ্ঠ আঙ্গুলে ফেঁসিয়ে মোলায়েম কণ্ঠে বলা শুরু করলো, আজকের স্পেশাল দিনে আমি বন্যা তোকে প্রমিস করছি, আমাদের বন্ধুত্বের সম্পর্ক সারা জীবন অটুট থাকবে। জীবনে যতই জ্বর আসুক না কেন, সেই জ্বরের কবলে দুইজন পৃথিবীর দুই মেরুতে চলে যায় না কেন, তারপরও আমাদের বন্ধু একই রকম থাকবে। তো যে কোনো বিপদে আমায় পাশে পাবি। আজে বাজে অজুহাত দেখি আমি কোনো দিনও দূরে সরে যাব না। প্রমিস। হ্যাপি প্রমিস ডে বেবি। মেঘ সঙ্গে সঙ্গে বন্যাকে জড়িয়ে ধরেছে। বন্যা ছোট থেকে খুব ম্যাচিওর একটা মেয়ে। মেঘ আর বন্যার মধ্যে মেঘ ঠিক যতটা দুষ্ট আর উগ্র, বন্যা ঠিক ততটাই শান্ত। দুষ্টামির জন্য মেঘ স্যার ম্যামদের কাছে অনেক বকা খেয়েছে। বন্যা যথাসম্ভব মেঘকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। মেঘের রাগ বেশি হওয়ায় সামান্য বেঞ্চে বসা নিয়েও স্কুল লাইফে বান্ধবীদের সাথে ঝগড়া লেগে যেত। সেখানেও বন্যায় ঝগড়া মীমাংসা করে দিত। মেঘকে বুঝিয়ে রাগ কন্ট্রোল করত। বয়স বাড়ার সাথে সাথে মেঘের চঞ্চলতাও কমে এসেছে। বাড়িতে মিমার আদির সাথে টুকটাক দুষ্টমি করলেও বাহিরে এখন খুব ভদ্র থাকার চেষ্টা করে। মেঘ যে পরিস্থিতিতেই থাকুক না কেন, বন্যাকে সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে। বন্যা মেঘকে বোনের মতোই যত্ন রাখে। এত বছরের বন্ধুত্বে বন্যা এত সুন্দর করে কখনোই প্রমিস করেনি। মেঘও বন্যাকে জড়িয়ে ধরে বলে, আমিও তোকে প্রমিস করছি, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোর বেস্ট ফ্রেন্ড হয়েই থাকবো। তোর সাথে কত দুষ্টমি করছি, ঝগড়া করছি, রাগ দেখাইছি, ইনফ্যাক্ট এখনও কত রাগ দেখাই। তুই কি সুন্দর সব মেনে নেস। তোর মতো বান্ধবী পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। আমি খুব ভাগ্য করে তোকে আমার জীবনে পেয়েছি। তোকে কখনোই আমি হারাতে চাই না। খুব ভালোবাসি তোকে। বন্যাও আহ্লাদে কণ্ঠে বলল, আমিও খুব ভালোবাসি। মিনহাজ আর তামিম দুজনেই একসঙ্গে বলে উঠল, আহা গো, দুই বান্ধবীর কত প্রেম। মেঘ হাসি মুখে নিজের কনিষ্ঠ আঙ্গুলে ওদের সামনে ধরে উত্তেজিত কণ্ঠে বলে, দেখ, আমায় বেস্টও আমার প্রমিস করেছে। মিনহাজ মাথা চুলকে বলল, ও হো, আজ তো প্রমিস ডে, মনেই ছিল না। প্রমিস করতে হবে তো। মেঘ উঠে যেতে যেতে বলল, আমার বেস্টও আমায় প্রমিস করে ফেলছে, এখন আমার আবির ভাইয়ের প্রমিস প্রয়োজন। আবির ভাই যদি একবার বলে কখনো ছেড়ে যাবে না, তাহলেই আমার জন্য যথেষ্ট। তোদের প্রমিস দিয়ে কি গোড়ার গাছ কাটবো? এভাবে অপমান করলি, দেখবি তোর আবির ভাই তোকে প্রমিসই করবে না। এটা আমার অভিশাপ। মেঘ হাতের কলম ছুঁড়ে মারে। কলমটা ঠিক মিনহাজের কপালে লাগে। মিনহাজ ব্যথায় উফ করে ওঠে। মেঘ রাগান্বিত কণ্ঠে বলে, শকুনের দোয়ায় গরু মরে না, আর যদি মরে তাহলে তোকেও মরতে হবে। মেঘ ক্লাস শেষ করে বাসায় আসছে। মনটা তার ভীষণ অস্থির। আবির ভাইয়ের প্রতিক্রিয়া বুঝতে পারে না বলে আজ কোনো সিরকুট লিখেনি। চিন্তা করেছে সরাসরি আবিরকে বলবে। মেঘ বেলকুনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সন্ধ্যার খানিক বাদে আবির বাসায় ফিরেছে। আবির রুমে ঢুকেই টেবিলের দিকে তাকায়। আজ কোনো চিটকুট নিয়ে দেখে আনমনে কপাল গোটালো। ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিতে চলে গেছে। প্রায় 30 মিনিট পর মেঘ আবিরের রুমে আসলো। আবির তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বেজা চুল ঝাড়ছিল। আগের ড্রেসিং টেবিল ভাঙার পর সেটা পাল্টিয়ে নতুন একটা আনিয়েছে। আগেরটা থেকেও এটা অনেক বেশি সুন্দর। আবির রুমে না থাকলে মেঘ প্রায় এসে ড্রেসিং টেবিলের সামনে সাজুগুজু করে ছবি তোলে। আবিরের চুলের পানি ছিটকে গিয়ে মেঘের গায়ে পড়ে। মেঘ সেখানেই থমকে দাঁড়ায়। গাড়গুড়িয়ে আবিরকে দেখল। আয়নায় তাকিয়ে কিছু একটা ভাবছিল। হঠাৎই মেঘের উপস্থিতি বুঝতে পেরে কিছুটা নড়ে ওঠে। ঠান্ডা কণ্ঠে বলল, কিছু বলবি? আপনি কিছু বলবেন? না, কিচ্ছু বলার নেই। না। আজকে কী ডে বলুন তো? মানডে, মানে সোমবার। কেন? এ ডের কথা বলিনি। আবির আশ্চর্যে সে বলল, তাহলে কোন ডে? মেঘ সূক্ষ্ম নেত্রে তাকালো। শব্দস্বরে বলল, আপনার টেবিলের উপর রাখা চিরকুটগুলো দেখেননি? আবির ঠাট্টা স্বরে বলল,
সিরকুট তুই রাখছিলি নাকি? মেঘ লাজুক হেসে চিবুক নামিয়ে বলল, জি। আবির টেবিল থেকে ফোন নিয়ে কিছু চেক করতে করতে বলল, কী ছিল চিরকুটে? মেঘ অসহায়ের মতো সে শীতল কণ্ঠে প্রশ্ন করল, আপনি কি সিরকুটগুলো দেখেননি? কি জানি, খেয়াল করিনি। মেঘের তৎক্ষণাৎই মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে গেছে। সেই সঙ্গে আবিরের কথাটা আগুনে ঘি ডালার মতো কাজ করেছে। মেঘের মেজাজ খারাপ হলো। রাগান্বিত কণ্ঠে বলল, আমার সিরকুটগুলো আমায় দিন, আপনার সাথে আর কোনো কথা নেই। আবির সহস ব্যস্ত হয়ে ফোন থেকে চোখ সরিয়ে মেঘের দিকে তাকালো। মৃদু হেসে জানালো, তোর সিরকুট কোথায় উড়ে গেছে কে জানে। মেঘের রাগে চোখ জ্বলছে। মিনহাজে দেওয়া অভিশাপটা বারবার মনে পড়ছে আর তেলে বেগুনে জ্বলে উঠছে। রাগের মাথায় হুট করে বলে উঠল, আপনি আমার জীবনে কেন আসছেন? প্রত্যুত্তরে আবির বলল, আমি তো জীবনে আসিনি, বরং তুই আমার জীবনে আসছিস। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করে, কিভাবে? আবির মেঘের দিকে স্থির দৃষ্টিতে তাকায়। খানিক চুপ থেকে ঠান্ডা কণ্ঠে বলল, তোর জন্ম আগে হয়েছে নাকি আমার? আপনার। তো কে কার জীবনে আসছে? মেঘ চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, জানি না। আবির প্রখর তপ্ত স্বরে প্রশ্ন করে, রুমে কেন আসছিলি? মেঘের পুনরায় মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে যায়। মেঘ রাগ অভিমান সাইডে রেখে কোমল কণ্ঠে বলল, আজকে প্রমিস ডে, তাই উইশ করতে আসছিলাম। এসব ডেটে আমি পালন করি না। কেন? আমার মতে গোলাপ দেওয়া, চকলেট দেওয়া, টেডি দেওয়ার জন্য স্পেশাল কোনো দিনের প্রয়োজন নেই। ইচ্ছে থাকলে প্রতিদিনই এসব ডে পালন করা সম্ভব। তাই বলে সামান্য উইশটাও করতে পারবেন না? আমার উইশ করলে তো চিরকুটটা পর্যন্ত সীমাবদ্ধ রাখতে পারবো না, কাজকর্মে দেখিয়ে দিব। আবিরের কথা মেঘ বোঝার চেষ্টা করছে না, বরং মিনহাজের কথা মনে করে বারবার বলছে, আজকে অন্তত উইশ করুন, আর বলবো না প্লিজ। আজ করলে কাল কি সমস্যা? এসব বাদ দিয়ে অন্য কিছু বলার থাকলে বল। মেঘ মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, মিনহাজ, তোর অভিশাপ বলে গেছে। আবির গম্ভীর কণ্ঠে ডাকলো, শোন। মেঘ থমকে দাঁড়ালো। আবির ব্রকুসকে তাকিয়ে রইল। হঠাৎই শীতল কণ্ঠে বলল, প্রি প্রমিসাস। মেঘ সহসা চোখ গোল গোল করে তাকালো। আবির পুনরায় বলল, কি হলো বল। মেঘ বেবি চিনতে শান্ত কণ্ঠ বলল, আপনি প্রমিস করুন, আমাকে আর কখনো ধমক দিয়ে কথা বলবেন না। মেঘের খুব ইচ্ছে ছিল আবিরকে বলতে যেন কখনো ছেড়ে না যায়, কি থাপ্পড়ের ভয়ে কথাই বলতে পারিনি। আবির ভারী কণ্ঠে বলল, তুই ভুল করলেও শাসন করতে পারবো না? পারবেন, তবে হুটহাট ধমক দিয়ে কথা বলবেন না প্লিজ, আমার ভয় লাগে। আবির ঠোঁট বেঁকিয়ে হাসল। ঠোঁটে হাসি রেখে বলল, আমি প্রমিস করছি, আজকের পর অকারণে তোকে কখনো ধমক দিব না, হয়েছে? থ্যাংক ইউ। মেঘের মায়াবী কণ্ঠ শব্দটা শুনে আবির আশ্চর্য নয়নে চেয়ে আছে। মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। আবির ভাই প্রমিস দিতে মেঘকে প্রমিস করেছে ভাবতেই হৃদয়ের তোলফাড় শুরু হয়ে যাচ্ছে। মিনহাজের অভিশাপ বিফলে গেছে ভেবে মুখে হাসি ফুটে উঠেছে। খুশিতে গদগদ হয়ে রুম থেকে বেরিয়ে গেছে। 12 তারিখ কিস ডে ছিল। আবিরের জ্বর থাকাকালীন গালে কিস করার ঘটনা মনে পড়তেই মেঘ লজ্জায় দুহাতে মুখ লুকালো। সেই লজ্জায় চিরকুটও লেখেনি। আবির বাসায় ফেরার পর থেকে আবিরের সামনেও পড়েনি। প্রমিস ডে পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু কিস ডে, হাগ ডে এগুলো পালন করা মেঘের পক্ষে অসম্ভব বিষয়। তাই তো মুখ লুকিয়ে চলেছে। আজ 13ই ফেব্রুয়ারি, ফাল্গুনের প্রথম দিন। অন্যান্য দিনের মতো আজও আবির, তানবীর যে যার কাজে বেরিয়েছে। মিম আর আদিও স্কুলে গেছে। দুপুরের দিকে মেঘ, মিম, আদি তিনজনই বাসায় ফিরেছে। তার ঘণ্টাখানেক পরে আবির বাসায় আসছে। আবিরের হাতে 2টা শপিং ব্যাগ। অসময়ে আবিরকে বাসায় ফিরতে দেখে মালিহা খান প্রশ্ন করলেন, কী রে, তুই এই সময় বাসায় যে? আজ 1 ফাল্গুন, ভাবলাম মিম, আদি আর মেঘকে নিয়ে বের হব। তানবীরও আসছে। আজ যেমন ভাই বোনদের কথা মনে করছিস, এমনভাবে কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ওদের সময় দিতে পারিস না? তোর আব্বু প্রায় বলে, তানবীর ছাড়া তুই কারোর সাথেই ঠিকমতো কথা বলিস না। এটা তোর আব্বুর ভালো লাগে না। আচ্ছা, চেষ্টা করব। আবির শপিং ব্যাগ হাতে নিয়ে মেঘের রুমের সামনে আসলো। হালকা কাশি দিয়ে দরজা ধাক্কা দিতেই মেঘ থতমত খেয়ে উঠে একটু আগেই ফেসবুকে হাগডের ভিডিও দেখছিল। তা দেখে আবির ভাইকে নিয়ে অলিক কল্পনায় পড়ে জমিয়েছিল। হঠাৎই আবির রুমে ঢুকে মেঘ আটকে ওঠে। ওড়না ঠিক করতে করতে তাড়াতাড়ি উঠে বসে। আবির একটা শপিং ব্যাগ মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, এটাতে তোর জন্য শাড়ি আছে, কাকিয়াকে বলিস শাড়িটা পরিয়ে দিবে। দ্বিতীয় শপিং ব্যাগটা বিছানার উপর রেখে বলল, এটাতে মিমের জন্য শাড়ি আর একটা ড্রেস আছে, ওর যেটা ভালো লাগে সেটাই পরতে বলিস। মেঘ ঠোঁট উল্টে বলল, আমার ড্রেস কোথায়? তুই শাড়িই পরবি, তাই ড্রেস আনিনি, একটু তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করিস। আবির দরজা পর্যন্ত গিয়ে আবারও থামল। গাড় গড়িয়ে শীতল কণ্ঠে তাকিয়ে বলল, আজ হিসাব করতে হবে না। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে।
আবির ভাই মেঘকে শাড়ি পরতে বলছে, তাও আবার নিজেই শাড়ি গিফট করেছে। ভাবতে মেঘের ভিতরটা মুগ্ধতায় ছেয়ে গেছে, আখি জোড়ায় চমক দেখা যাচ্ছে। নিজের চোখ কান কোনো কিছুকে বিশ্বাস করতে পারছে না। মাইশাপুর বিয়েতে মেঘ শাড়ি পরে দোতলা থেকে নিচতলা পর্যন্ত নামতেই পারেনি। আবির ভাইয়ের ঠান্ডা কণ্ঠের হুমকিতে শাড়ি পাল্টাতে বাধ্য হয়েছিল। আর সে আবির ভাই নিজেই শাড়ি পরতে বলছেন, তাও আবার চুল ছেড়ে। মেঘ শপিং ব্যাগ থেকে বাসন্তী রঙের একটা শাড়ি বের করলো, সাথে ম্যাচিং পেটিকোট, দুজোড়া কাছের ছড়ি। মেঘ শাড়িটা হাতে নিয়ে ঘুরিয়ে ফুরিয়ে দেখল। শাড়িটা এমনিতেই সুন্দর, তবে আবির ভাই দেওয়ায় শাড়ির সৌন্দর্য মনে হচ্ছে দ্বিগুণ বেড়ে গেছে। মিমের শাড়ি আর ড্রেসটা দেখে মেঘ মিমকে দিয়ে আসছে, ওইগুলোও বেশ সুন্দর। বলতে হয় আবিরের পছন্দ আছে। মেঘ ফ্রেশ হয়ে ছুটে গেল কাকিয়ার রুমে। কাকিয়া ঘুমাচ্ছে দেখে মেঘ বিভ্রান্তিতে পড়ে গেছে। মেঘের চটপটে মনটা শাড়ি পরার জন্য ছটপট করছে, কী করবে ভেবে পাচ্ছে না। হৃদয়ের তীব্র কম্পনের কাছে ভদ্রতা বেশিক্ষণ টিকল না। মেঘ ধৈর্যহীন কণ্ঠে কাকিয়াকে ডাক শুরু করলো। মেঘের ডাকে কাকিয়ে জটপট করে উঠে বসেন। উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে মেঘ? তাড়াতাড়ি উঠো, আমায় শাড়ি পরিয়ে দিতে হবে। তুই শাড়ি পরবি? হ্যাঁ। হঠাৎ শাড়ি পরতে মন চাইছে কেন? মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। উত্তেজিত কণ্ঠে বলল, আবির ভাই আমাকে আর মিমকে শাড়ি দিয়েছেন, তাড়াতাড়ি রেডি হতে বলছেন, ঘুরতে নিয়ে যাবে। তার জন্য এত খুশি? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আসো, আমায় শাড়ি পরিয়ে দিতে হবে। তুই যা, আমি আসছি। মেঘ হুটুফুটি করে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে কাকি আসছেন। মাইশাপুর বিয়েতে মাইশাপুর বাঙালি স্টাইলে শাড়ি পরেছিল, তবে আজ কাকি আঁচল ছেড়ে খুব সুন্দর করে কুচি দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছেন। হালকা মেকআপ, হাতে 2 ডজন কাছের ছড়ি, কানে সিম্পল কানের দুল, উষ্ঠ জোড়ে হালকা গোলাপি রঙের রঞ্জক, চোখে হালকা করে কাজল দেওয়া, সঙ্গে গাঢ় আইলাইনারে মেঘের ডাগর ডাগর চোখগুলো অত্যন্ত মায়াবী লাগছে। চুল আশ্রয় ঠিক মাঝ বরাবর সিঁথি কেটে কিছু চুল সামনে রাখলো, পিছনের দিকে চুলগুলো কোমর ছাড়িয়ে বেশ খানিকটা নিচে নামলো, চুলের আগা হাঁটুর কিছুটা উপরে। সাজ সম্পন্ন হওয়ার পর মেঘ কিছুটা দূর থেকে ড্রেসিং টেবিলের দিকে তাকালো। অমনি চক্ষুদয় প্রশস্ত হয়ে গেল। শাড়িতে নিজেকে কেমন অপরিচিতা লাগছে। কাকিয়া মেঘকে আপাদমস্তক দেখে বলল, মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে, বউ বউ লাগছে। মেঘ নড়ে চড়ে দাঁড়িয়ে নাজুক হাসল, মনে মনে বলল, তোমাদের আবিরের বউ। কাকিয়া মেঘের হাতের দিকে তাকিয়ে ব্রু কুচকাল, তপ্তস্বরে বলল, তুই একটু বস, আমি আসছি। কাকিয়া মিমের রুমে আসলো। মিম ততক্ষণে প্রায় রেডি। আদির চুল আঁচড়ে দিচ্ছিল। তানবীর, আবির আর আদির জন্য বাসন্তী রঙের পাঞ্জাবি আনা হয়েছে। পাঞ্জাবি 3টা গতকালই তানবীর নিয়ে আসছিল। 2টা শাড়ি, ড্রেস আর আবির নিয়ে আসছে। তানবীর নিজেই আদির হাত মুখ ধুয়ে সাজিয়ে দিয়েছে। মিমের রুমে যাওয়ার মিম আবারও আদির চুলগুলো ঠিকমতো আশ্রিয়ে দিচ্ছিল। আকলিমা খান রুমে ঢুকতে ঢুকতে দেখলেন বিছানার উপর শাড়ি পরে আছে, অথচ মিম ড্রেস পরেছে। আকলিমা খান জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বললেন, মেঘ শাড়ি পরেছে, তুই পরিসনি কেন? আমার শাড়ি পরতে ভালো লাগে না আম্মু, শাড়ি দেখলেই রাগ ওঠে। এখন রাগ উঠছে ঠিকই, শাড়ি পরার বয়স হয়নি তো তাই। 2 দিন পর মেঘের মতো তুইও শাড়ি পরার জন্য চটপট করবি। সে যাই হোক, তোর আলতাটা দে। মিম ড্রেসিং টেবিল থেকে আলতা বের করে আম্মুকে দিল। আকলিমা খান মেঘের 2 হাতে আর 2 পায়ে সুন্দর মতন আলতা পরিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে মিম আর মেঘ নিচে নামল। আদি রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। মেন গেট পার হতে মেঘের নজর পড়ে বাসন্তী রঙের পাঞ্জাবি পরনে প্রিয় মানুষটার দিকে। পাঞ্জাবির হাতা কোনোই পর্যন্ত ওঠানো, হাতে কালো রঙের ঘড়ি, অনামিকা আঙ্গুলে জলজল করছে একটা আংটি। চোখে সানগ্লাস পরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন চাপছিল। বাসন্তী রঙে আবির ভাইকে দেখে মেঘের হৃদয়ে বসন্ত দোলা দিচ্ছে। বুকের ভিতর হৃৎপিণ্ডটা চড়ছে দিক বেদিক। বদলে গেল মেঘের অভিপ্রায়। চোখ দুটো প্রেমানুভূতিতে চকচক করছে। আবির ভাইকে এভাবে দেখে মেঘের হার্টবিট থমকে গেছে। মেঘ মনে মনে নিজেকে আওড়ালো, আর কতভাবে আপনি আমার ছোট্ট হৃদয়ে অগ্নিকাণ্ড চালাবেন? মিমের ডাকে মেঘের মনোযোগ সরে, দৃষ্টি নামিয়ে নেয়, কুচিগুলো ধরে দৃঢ় পায়ে আস্তে ধীরে পা বাড়ায়। তখনই আবিরের দৃষ্টি পড়ে আলতারাঙা পায়ের দিকে। অমনি বুকের ভেতরটা তার মসর দিয়ে উঠছে। আলতারাঙা পায়ের মালিক যে আবিরের হৃদয়ের রানী। আলতায় রাঙানো পা এ নিয়ে দ্বিতীয়বার দেখেছে। প্রথমবার দেখেছিল মাইশাপুর বিয়েতে। আবির মেঘের পা থেকে মাথা অবধি দেখল। আবিরের হৃদয়ের অন্তঃস্থল জুড়ে অস্থিরতা কাজ করছে। বাসন্তী রঙা শাড়ি, সুদীর্ঘ ঘন কালো চুল, মায়াবী 2 আঁখি, সদ্য ফোটা রঙিন হাসিতে মন্ত্রমুগ্ধ আবির সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। শাড়িতে মেঘকে দেখে কেউ বলবেই না এই মেয়ের বয়স 18, কিছুদিন পর 19-এ পা দিবে। মেঘকে দেখে মনে হচ্ছে 22-23 বছরের যুবতী মেয়ে।
মেঘকে দেখে অজানা শিহরণে আবিরের শরীরে ঝাঁকুনি দিয়ে উঠছে। বক্ষস্থলের ইতস্ততা কাটানোর সাধ্য তার নেই। আবিরের হৃদয়টাকে ক্ষত বিক্ষত করার অস্ত্র আবির নিজেই মেঘের হাতে তুলে দিয়ে এসেছে। জেনে বুঝে নিজেকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিতে চাচ্ছে আবির। জোরালো হৃদস্পন্দনের শব্দ আবিরের কান পর্যন্ত পৌঁছাতেই আবির ডুব গিলল। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চোখ বন্ধ করে খানিক ভাবল। চোখ মেলে তাকাতে আবিষ্কার করল মেঘ আবিরের থেকে ঠিক 1 হাত দূরে দাঁড়ানো। এত কাছাকাছি দাঁড়ানোতে মেঘের গায়ের গন্ধ আবিরের নাসার রন্ধ পর্যন্ত পৌঁছে যায়। এই গ্রাণ আবিরকে বারংবার মাতাল বানাতে সক্ষম। মেঘ সুমধুর কণ্ঠে বলে, কি হয়েছে আপনার? আবির সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, হয়নি, তবে হবে। কি হবে? তোর মাথা। গাড়িতে উঠ। মেঘ বেঞ্চি কেটে চুপচাপ গাড়িতে গিয়ে বসল। মেঘ আদি 3 জনেই পিছনে বসেছে। আবির ড্রাইভিং সিটে বসেছে, তানভীর তার পাশে বসেছে। গাড়ি স্টার্ট দিল। 10 মিনিটে কম করে হলেও 50 বার গাড়িতে থাকা আয়নাতে মেঘকে দেখেছে। আরও 5 মিনিট যাওয়ার পর আবির আসমকা গাড়ি সাইড করে থামালো। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে বলল, কোনো সমস্যা ভাইয়া? ভাই, আজ গাড়ি তুই চালা, আমি পারছি না। তানভীর গাড়ি থেকে নেমে ড্রাইভিং সিটে বসছে। শান্ত কণ্ঠে বলল, আমি কিন্তু তোমার মতো চালাতে পারবো না। তুই যেভাবে খুশি চালা, আমায় বিরক্ত করিস না প্লিজ। তানভীর ঠোঁট বেঁকিয়ে মুচকি হাসল। আবিরের হৃদয়ে তোলপাড় তানভীর কিছুটা হলেও বুঝতে পারছে। মেঘ পিছন সিটে বসা থেকে একটু উঠে পিছন থেকে আবিরের কপালে হাত রেখে প্রশ্ন করল, আপনার কি শরীর খারাপ? আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, কারো হৃদয় হরণ হলে কি সে সুস্থ থাকতে পারে? আবিরের বেসামাল অবস্থা দেখে তানভীর মৃদু হেসে ঠাট্টা স্বরে মেঘকে বলল, ভয় পাইস না, ভাইয়ের মনে আরশোলা কামড় দিছে, এই জন্যই অস্থির লাগছে সব কিছু, ঠিক হতে একটু সময় লাগবে। মিমার আদি দুজনে একসঙ্গে চেঁচিয়ে উঠল, গাড়িতে আরশোলা আছে? কই আরশোলা? আল্লাহ বাঁচাও! ওদের নাচানাচিতে তানভীর গাড়ি সাইড করে পিছন ফিরে তাকালো। তেজপূর্ণ গম্ভীর কণ্ঠে বলল, আমি কি একবারও বলেছি গাড়িতে আরশোলা আছে? আদি আর্তনাদ করে বলল, তুমি না বললা ভাইয়াকে আরশোলা কামড় দিছে? তানভীর উদাস ভঙ্গিতে বলল, ভাইয়াকে কখন কোথায় আরশোলা কামড়াইছে কে জানে, তোরা চুপচাপ বস। গাড়িতে আরশোলা নেই, তারপরও লাফালাফি করলে আরশোলার বাড়িতে ফেলে দিয়ে আসবো। আবির তখনও চোখ বন্ধ করেই বসেছিল। তানভীর আবার আবিরের দিকে তাকিয়ে একগাল হেসে বিড়বিড় করে বলল, ভাইয়া, ব্যথা কি বেশি লাগছে? হাসপাতাল নিতে হবে? আবির সহসাই চোখ খুলল আর চোখে তানভীরের দিকে তাকালো, কিন্তু কোনো রিয়াকশান দেখালো না। তানভীর তখনও হেসেই যাচ্ছে। তানভীর পুনরায় ডাকলো। আবির শুধু ব্রু নাচালো। তানভীর ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ো আর বলো, অল ইজ ওয়েল। দেখবা একটু শান্তি লাগছে। আবির ব্রু গুটিয়ে তাকালো। তানভীরের হাসি দেখে আবিরও খানিক হাসল। তারপর তপ্তস্বরে বলল, মজা নিচ্ছিস? তানভীর সশব্দে হেসে উত্তর দিল, একদমই না। আবির ভারী কণ্ঠে বলল, দিন আমারও আসবো, তখন বোঝাবো কত দানে কত চাল। চুপচাপ গাড়ি স্টার্ট দে। তানভীর আর কিছু বলল না, ঠোঁটের কোণে হাসি রেখে গাড়ি স্টার্ট দিল। মাইশাপুর বিয়েতে মেঘকে শাড়ি পরা দেখে আবির সারা রাত ঘুমাতে পারিনি। সাকিব তানভীরকে সবই বলেছে। তখনকার অবস্থা তানভীর স্বচক্ষে না দেখতে পারলেও এখনকার অবস্থা ঠিকই দেখতে পারছে। গাড়িতে এসি চলছে, তারপরও আবির ঘামছে, স্থির থাকতে পারছে না। একবার টিস্যু দিয়ে চোখ মুখ মুছছে, সানগ্লাস খুলে সামনে রাখছে, আবার চোখে দিচ্ছে, এই ফোন বের করছে, আবার পানি খাচ্ছে। বুকের বাঁ পাশে অবস্থিত হৃৎপিণ্ডটা অবিরত কাঁপছে। কথায় আছে না, শাড়িতেই নারী। যে অষ্টাদশী জামা পরে পিচ্ছি মেয়ের মতো সারা বাড়ি ছুটোছুটি করত, সে আজ শাড়ি পরে পরিপূর্ণ নারীর রূপে আবিরের সামনে আসছে। মায়াবিনী তো জানেই না, তার মায়ের জালে আবিরের মনটা বন্দি হয়ে আছে বহু বছর ধরে। নারী রূপে মায়াবিনীকে অনন্তকাল দেখার স্বাদ জাগছে আবিরের অন্তরে। ইচ্ছে তো অনেক কিছুই করছে, মায়াবিনীর দুগাল স্পর্শ করে চোখে চোখ রেখে, মায়াবিনীর সমুদ্রের ন্যায় গভীর দু চোখে চিরকালের জন্য ডুবে যেতে, কপালে আলতোভাবে নিজের ঠোঁট ছোঁয়াতে, হৃদয়ে জমানো নিরবধি ভালোবাসার এক খণ্ডে মায়াবিনীর উদ্বেলিত মনটাকে শান্ত করতে, মায়াবিনীর চোখে চোখ রেখে 7 সমুদ্র পাড়ি দিতে, নীল আকাশ, অগণিত পাখি আর সমুদ্রের সুবিশাল জলরাশিকে সাক্ষী রেখে বলতে, আমি আমৃত্যু ভালোবাসি তোকে। আবির সিটের সঙ্গে হেলান দিয়ে বসে আছে, দৃষ্টি তার গাড়ির দিকে মিররে। পেছনের সিটে বসা অষ্টাদশীকে আপন মনেই দেখে চলেছে। হঠাৎই ঠোঁটের কোণে এক সিলতে হাসির ঝলক দেখা গেল। কেন হাসলো কে জানে। এদিকে মেঘ শাড়ি ঠিক করায় ব্যস্ত। প্রথমবার এভাবে শাড়ি পরেছে, বারবার মনে হচ্ছে এদিক ওদিক খুলে যাচ্ছে, তাই সেসব চেক করায় ব্যস্ত। স্বাভাবিক হয়ে বসতে মিররে চোখ পড়ে।
আবিরের সঙ্গে চোখাচোখি হতে মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। সহসায় মেঘ ব্রু কুচকায়। এক মুহূর্তের জন্য থমকে গেছে সব কিছু। মাথা ভর্তি হাজারো ভাবনার মধ্যে একটা ভাবনা হৃদয়ে আঘাত করে। আবির ভাই কি আমাকে দেখছেন? মেঘ সঙ্গে সঙ্গে আবারও মিররে তাকায়। ততক্ষণে আবির চোখে সানগ্লাস পরে ফেলছে। তা দেখে মেঘের কুচকানো ব্রুজগুল আরও কুচকে আসে। সূক্ষ্ম নেত্রে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ। মনে মনে ভাবছে, ওই একজোড়া চোখ কি আমায় দেখে থমকে গিয়েছিল? শুধু কি দৃষ্টি আটকে গিয়েছিল, নাকি দৃষ্টির সঙ্গে অন্তরতম আসলো? ভাবতে মেঘের উষ্ঠদয় প্রশস্ত হলো। হৃদয়ে জমানো অনুভূতিরা চোখে উপসে পড়ছে। আবির ভাই তাকে দেখে মুগ্ধ হয়েছে ভেবে মেঘের মন প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। মেঘ নিজেকে আওড়ালো। ওনার কোমল প্রাণ চাহনি কি কিছু বলতে চাইছিল? তবে কি আবির ভাইয়ের মনে আমার জন্য অনুভূতি জমাচ্ছে? বাকিটা পথ মেঘ আবিরের চিন্তাতেই মগ্ন কেটেছে। শ্যামবর্ণের এক পুরুষের প্রেমে মেঘ মাতহারা হয়ে গেছে। আবিরের যত্ন, রাগ, তীব্র অধিকারবোধ, স্নিগ্ধতা মিশ্রিত চাহনি অষ্টাদশীর মনের পাড়ায় বারংবার বিপর্যয় ঘটায়। মেঘের প্রাণোচ্ছল জীবনে আবিরের আবির্ভাবটা ঠিক যেন ধূমকেতুর মতো। কয়েক মাসে অষ্টাদশীর কোমল মন আবির ভাইকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। মেঘের জীবনে বাবার ভাইয়ের পর আবিরই একমাত্র ছেলে যার সংস্পর্শে নিজেকে নিরাপদ মনে হয়, যার দৃষ্টি স্পর্শ কোথাও অশ্লীলতার কোনো ছোঁয়া অনুভব করেনি। তার জন্যই বোধহয় আবির খুব দ্রুত অষ্টাদশীর হৃদয়ে জায়গা করে নিয়েছে। সেই থেকে অষ্টাদশীর মস্তিষ্ক জুড়ে আবিরের সঙ্গ পাওয়ার অদম্য প্রয়াস সর্বক্ষণই বিচরণ করে। আচমকা গাড়ি থামানোতে মেঘের সুদীর্ঘ ভাবনার অবসান ঘটে। চিড়িয়াখানা দেখে আদি সবার আগে গাড়ি থেকে নেমে পড়ে। ইকবাল খান আগেও কয়েকবার মেঘদের নিয়ে চিড়িয়াখানায় এসেছিল, তাই আদির এই জায়গা খুব পরিচিত। চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে আদির ক্ষুধা লেগে গেছে। আদির সঙ্গে মিমও জানালো তারও ক্ষুধা লাগছে, কিন্তু মেঘে সেসবে মনোযোগ নেই। তার মন মস্তিষ্ক জুড়ে শুধুই আবির ভাই ঘুরপাক খাচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকবার চোখাচোখি হয়েছে দুজনের। মেঘের আগে আবিরে চোখ নামিয়ে নেয়। চিড়িয়াখানা থেকে বের হতে তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, ভাইয়া তুমি বনুকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে যাও, আমি সবার জন্য খাবার নিয়ে আসছি। মিমার আদিও তানভীরের কাছে রয়ে গেছে। আবির দুটো টিকিট কেটে মেঘকে নিয়ে ভিতরে ঢুকল। এই যেন গাছের সাম্রাজ্যে ঢুকে পড়েছে। চারপাশে শুধু সবুজ আর সবুজ। প্রায় 84 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই উদ্ভিদের সাম্রাজ্য। মেঘ আবিরের পিছু পিছু হাঁটছে আর চারপাশের পরিবেশ দেখছে। হঠাৎ কি মনে করে মেঘ হাঁটার গতি বাড়িয়ে আবিরের পাশাপাশি গেল। আবিরের সাথে তাল মেলানোর চেষ্টা করছে। আবির যেখানে পা ফেলছে সমান দূরত্বে মেঘও পা রাখার চেষ্টা করছে। আবিরের হাঁটার গতি বেশি হয় মেঘ শাড়ি পরে ঠিক কুলাতে পারছিল না। আবির আর চোখে সে মেঘের পাগলামি দেখে মুচকি হাসল। পকেট থেকে ফোন বের করতে করতে হাঁটার গতি কমিয়ে আনলো। দুজোড়া পা এখন সমান তালে এগিয়ে যাচ্ছে। বাসন্তী রঙের পাঞ্জাবিতে আবির, তার সঙ্গে বাসন্তী রঙের শাড়িতে মেঘকে বেশ মানিয়েছে। লম্বাটে আবিরের পাশে মেঘকে আজ খুব পিচ্ছি লাগছে না। শাড়ির সঙ্গে হিল জুতোতে বেশ বড়ই লাগছে মেঘকে। তানভীর কল দেওয়ায় আবিরের গতি কিছুটা কমে গেছে। মেঘ সামনে চলে গেছে। পাশ দিয়ে 3-4টা ছেলে যাচ্ছিল। তাদের মধ্যে একজন ঠাট্টা স্বরে বলে উঠল, কী রে মামা, আজকাল পরীরা আসমান থেকে নেমে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসতেছে নাকি? দ্বিতীয়জন বলল, হ্যাঁ রে মামা, আমারও তো তাই মনে হচ্ছে। চুলগুলো দেখছিস, জোশ না? আসলেই জোশ। এমন একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হতো। আচমকা ছেলেগুলোর মুখ বন্ধ হয়ে গেছে। মেঘ আবিরের দিকে তাকাতে দেখলো আবির ফোন চাপছে। মেঘ গাড় গড়িয়ে আবারও ছেলেগুলোর দিকে তাকালো। ততক্ষণে ছেলেগুলো মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ আবিরের অভিমুখে চেয়ে আছে। আবির ফোন থেকে চোখ তুলতে মেঘের চোখে চোখ পড়ে। আবির ব্রু নাচাতে মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল, আপনি ছেলেগুলোকে কিছু বললেন না কেন? আজ কিছু বলার মোট নেই। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, এত পরিবর্তন কিভাবে সম্ভব? আবির ঠোঁট বেঁকিয়ে হাসল। মৃদুস্বরে বলল, ফাল্গুনের প্রথম দিন আমি তোমাকে সময় দিতে এসেছি। এসব ছেলেদের সাথে কথা বাড়িয়ে নিজের অবস্থান নষ্ট করতে চাই না। তাই বলে কিছুই বলবেন না? তুই কি চাস এখন ছেলেগুলোকে ধরে পিটাই? তাহলে তো শান্তি লাগবে। মেঘ গাল ফুলিয়ে বলল, জানি না। মেঘের মনে অভিমান জমেছে। একদিন এক ছেলে মেঘের হাত ধরেছিল বলে আবির অফিস থেকে এসে মাঝ রাস্তায় ছেলেটাকে মেরেছিল। আর ছেলেগুলো বাজে কমেন্ট করছে, তাতেও আবির কোনো প্রতিক্রিয়া দেখালো না। মেঘের মনে আবারও দুশ্চিন্তা ঢুকে গেছে। আবির ভাইয়ের এত পরিবর্তন সে মানতেই পারছে না। ছেলেগুলোকে একটা ধমক দিলেও মেঘ মানসিক শান্তি পেত। আবিরের পিছু পিছু হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেছে। হঠাৎই মেঘের নজর পড়ে সামনে গাছের নিচে একটা কাপল বসে আছে। মেঘ আবিরের মনোভাব বোঝার জন্য ওদিকে দেখিয়ে বলল, জায়গাটা অনেক সুন্দর, তাই না?
মেঘের দৃষ্টি অনুসরণ করে আবিরও সেদিকে তাকিয়েছে। কাপড়টাকে দেখে আরশোকে মেঘের দিকে তাকালো। মেঘ খুব মনোযোগ সহকারে কাপড়টাকে দেখছে। আবির গলা খাঁকড়ে দিয়ে অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, অনেক সুন্দর। মেঘ একটু ভারী কণ্ঠে বলল, ওইদিকে না, ওদিকে দেখতে বলছি। মেঘ ইনডাইরেক্টলি আবিরকে কাপড়টাকে দেখাতে বলছে। আবির বুঝেও না বোঝার মতো ভান করছে আর মিটিমিটি হাসছে। আবির এবার কাপড়টার দিকে তাকালো। খানিক বাদে প্রশ্ন করলো, তুই তো বোটানির স্টুডেন্ট, ওরা যে গাছটার নিচে বসে আছে ওই গাছটার বৈজ্ঞানিক নাম কি বলতো? মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। এটা কেমন মানুষ, বোঝাচ্ছে কি আর বেটায় বুঝতেছে কি? মনে কি প্রেম ভালোবাসা নাই? ঠিক আছে, তাই বলে ঘুরতে এসেও পড়াশোনা, এটা কেমন কথা? আবির মেঘের দিকে তাকিয়ে পুনরায় প্রশ্ন করলো, কি হলো, তুই জানিস না? আবির মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে আবার বলল, আরেকটা গাছের দিকে দেখিয়ে পুনরায় বলল, এই গাছটার নাম কি বল? মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগে স্বরে বলল, বোটানিতে পড়ি বলে যেখানে যাই সেখানেই শুধু বৈজ্ঞানিক নাম ধরতে হবে? আমি কি এখানে পড়তে আসছি নাকি? তাহলে কেন আসছিস? বেড়াতে আসছি। বেড়াতে আসছিস বেড়া, এদিক সেদিক নজর আটকায় কেন? হ্যাঁ? আবির ঘুরিয়ে ফিরিয়ে হলেও বুঝিয়ে দিয়েছে ওই কাপড়টাকে দেখা আবিরের ভালো লাগেনি। মুখ বেংসি কেটে যেতে যেতে মেঘ বলল, সুন্দর জিনিসে তো নজর পড়বেই। আবির সেদিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমার চোখে যেমন তুই ব্যতীত সব মেয়েই কুৎসিত, তেমনি কাপল হিসাবে আমি আর আমার স্পারও ব্যতীত সবাই অসুন্দর। আমি চাই সবাই আমাদের দেখুক, আমি কেন অন্যদের দেখব? কথাগুলো বলে আবির ঠোঁট বাঁকালো। দ্রুত পায়ে মেঘের কাছাকাছি এগিয়ে আসলো। আবারও পাশাপাশি হাসছে দুজনে। আবির একটু পর পর আর চোখেই মেঘকে দেখছে। সামনে যেতে তানবীরদের সঙ্গে দেখা হলো। আবির তানবীরকে দেখে শান্ত স্বরে বলল, ভাবছিলাম তোর বোনের মাথাটা ঠিক আছে, এখন দেখি ও আরও বড় তারছিরা। কেন, কি হয়েছে? নির্দ্বিধায় বৈজ্ঞানিক নাম বানিয়ে বলে পাগলের লক্ষণ। এটা তো ভালো কথা, আমার বোনের কত ট্যালেন্ট দেখেছ? আবির হেসে বলে, তোর বোনের ট্যালেন্ট দেখে আমি শিহরিত। আবির আর তানবীর দুজনেই সশব্দে হাসছে। মেঘ মিমের হাত ধরে ঘুরছে, সুন্দর জায়গা দেখে ছবি তুলছে। আদি ওদের সামনে হাসছে আর খাচ্ছে। ঘণ্টা দুয়েক ঘোরা শেষে গেট থেকে বের হয়ে কিছুটা সামনে আসতে তিনটা ছেলে ছুটে আসে। মোলায়েম কণ্ঠে বলল, আই এম সরি আপু, তখন আমাদের ওইভাবে কমেন্টস করা একেবারে উচিত হয়নি। প্লিজ আপু, কিছু মনে করবেন না। সরি প্লিজ, আর কখনো আপনাকে বা অন্য কোনো মেয়েকে এভাবে বলবো না, মাফ করে দিন প্লিজ। মেঘ আবিরের দিকে তাকালো, কিন্তু আবির নিরুদ্বেগ। আবিরের বেপরোয়া ভাব দেখে মেঘ কপাল গোটালো। তাকালো তানবীরের দিকে। তানবীর আগে থেকেই সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। কি হয়েছে বা কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। মেঘ নম্র স্বরে জানালো, ঠিক আছে, আপনারা এখন যান। ছেলেগুলো পুনরায় জিজ্ঞেস করলো, আপু মাফ করেছেন তো? হ্যাঁ করেছি। ছেলেগুলো চলে গেছে। তানবীর আবিরকে ইশারাতে জিজ্ঞেস করলো, সমস্যা কী? আবিরও ইশারাতেই বোঝালো, তেমন কিছু না। মেঘ সন্দেহের দৃষ্টিতে আবিরকে দেখছে। আবির মেঘের দিকে না তাকিয়ে তানবীরকে বলল, তুই ওদের নিয়ে ঘুরায়, আমি মেঘকে নিয়ে এক জায়গায় যাব। তানবীর ব্রু উঁচিয়ে চোখ বড় বড় করে তাকালো। আবিরের নিরেট দৃষ্টি দেখে তানবীর এগিয়ে গিয়ে গাড়িতে বসলো। মিমার আদিকে নিয়ে গাড়ি স্টার্ট দিল। মেঘ তখনও আবিরের দিকেই তাকিয়ে আছে। আবির আবার সরাসরি মেঘের মুখের দিকে তাকালো। মেঘের কপালে কয়েক স্তর ভাঁজ, ব্রু কুচকানো, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নাকের ডগা ক্রমশ ফুলছে, গাল ফুলিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। আবির গলা স্বর কিছুটা উঁচু করে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি লজ্জা লাগে না? মেঘ শ্বাস ছেড়ে দৃঢ়কণ্ঠে বলল, ছেলেগুলো আমায় সরি কেন বলল? আমি কি জানি। মেঘের রাগ চোখে মুখে বেশি উঠছে। রাগান্বিত কণ্ঠে বলল, আপনি সত্যি কিছু জানেন না? আবির নিচের ঠোঁট কামড়ে এক আঙ্গুলে মেঘের নাকের ডগায় আলতোভাবে স্পর্শ করে বলল, যাই বল, রাগলে না তোকে সেই লাগে, পুরাই অগ্নিকন্যা। সারাক্ষণ এভাবে ঘুরবি, তাহলে কোনো ছেলে বাজে কমেন্টসও করবে না, তারপর তোদের এসে সরিও বলতে হবে না। আবির এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করলো। হাতের ইশারায় মেঘকে ডাকলো। আবির রিক্সা থেকে হাত বাড়ালো। মেঘ এক হাতে শাড়ির কুচি ধরে অন্য হাতে আবিরের হাত শক্ত করে ধরে রিক্সাতে উঠে বসলো। আবির মেঘের দিকে ঝুঁকে শাড়ির আঁচল টেনে মেঘের মাথায় দিয়ে দিয়েছে, যেন বাতাসের চুল এলোমেলো না হয়। মেঘ অবাক চোখে সে দৃশ্য দেখছে। রিক্সা চলতে শুরু করেছে। আবির খানিকক্ষণ পরপরই মেঘের দিকে ঝুঁকে দেখে কোনো কিছু গাড়ির সাথে আটকে আছে কিনা। আবির যতবার কাছে আসে আবিরের গায়ের গন্ধ মেঘের ছোট্ট দেহ ততবারই কম্পিত হয়। কিছু দূর যাওয়ার পর একটা ফুলের দোকান দেখে আবির রিক্সা থামিয়ে সেখান থেকে তাজা ফুলের একটা মুকুট কিনেছে, সাথে দু হাতের জন্য তাজা ফুলের ব্রেসলেট। আশেপাশে ফুলের সুগন্ধ ছড়াচ্ছে। আবির নিজের হাতেই মেঘকে সেসব পরিয়ে দিয়েছে।
আজ তো মেঘ নির্বাক, কথা বলতে একদম ইচ্ছে করছে না। আবির ভাইয়ের সঙ্গে এক রিকশাতে পাশাপাশি বসে আছে, এতেই তার খুশি সীমা নাই। তার উপর আবিরের যত্নে বারংবার অভিভূত হচ্ছে। নতুন করে নতুনভাবে প্রেমে পড়তে ইচ্ছে করছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোনো কিছু জিজ্ঞেস করার ইচ্ছে তার নেই। আর একটু সময় নিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছে। মেঘ তখনও নির্বাক ছিল। আবির ভাই আজ যেখানে নিয়ে যাবে অষ্টাদশী সেখানেই যাবে, কোনো প্রশ্ন করবে না। যে কথা সেই কাজ। রিক্সা থেকে নেমে একটু হেঁটে একটা বাসায় ঢুকলো। মেঘ কিছুটা দূরে দাঁড়ানো। কলিং বেল চাপতে কিছুক্ষণের মধ্যে দরজা খুলে দিল। আবির হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম। মাইশা আপু একগাল হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। এতদিনে বোনের কথা মনে পড়ল? আবির মুখে হাসি রেখে ঠাট্টার স্বরে বলল, আমার মতো ব্যস্ত মানুষ আর একটাও পাবে না। আহাগো, কি কাজে ব্যস্ততা আমার জানা আছে। আবির মাইশার দিকে একটু এগিয়ে গিয়ে দৃঢ়কণ্ঠে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে। মাইশা উত্তেজিত হয়ে প্রশ্ন করল, কি সারপ্রাইজ? আবির কণ্ঠস্বর উঁচু করে ডাকল, এই যে ম্যাম, এদিকে আসুন। মেঘ গুটি গুটি পায়ে দরজা পর্যন্ত আসতেই মেঘকে দেখে মাইশা দু হাতে নিজের দুগালে হাত রাখল। মেঘকে আপাদমস্তক দেখে দরজার বাহিরে এসে মেঘকে জড়িয়ে ধরে। মেঘও মাইশা আপুকে দেখে অবাক হয়ে গেছে। আপুর বিয়ের পর আজই আপুকে দেখছে। আবির অবশ্য আগেও এসেছে, বাসাও আবিরই ঠিক করে দিয়েছিল। মেঘ জিজ্ঞেস করে, ভাইয়া কোথায়? ও বের হয়েছে, এক্ষুনি চলে আসবে, তোমরা ভিতরে এসে বসো। মেঘ ঘুরে ফিরে বাসাটা দেখছে। আবির ঠান্ডা কণ্ঠে মাইশাকে বলল, আমি কিন্তু আমার কথা রেখেছি, শাড়ি পরিয়ে তোমার সামনে নিয়ে আসছি। মাইশা আবিরকে বিড়বিড় করে বলল, তার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু প্রেমিকা না, আমি তাকে তোর বউ হিসাবে দেখতে চাই। ভালোবাসার অভাবে আমার ভাইয়ের মুখটা একদম শুকিয়ে গেছে। আহারে। আবির ঠোঁট ফুলিয়ে অভিযোগের স্বরে বলল, তুমি একমাত্র বুঝছো। মেঘের দিকে তাকিয়ে বলল, আর কেউ তো বুঝেই না। মাইশা হাসতে হাসতে বলল, দাঁড়া বলে দিচ্ছি। এই না না আপু, প্লিজ বলো না। ততক্ষণে মেঘ এসে সোফায় বসতে বসতে বলল, কি হয়েছে আপু? মাইশা মুখে হাসি রেখে বলল, মেঘ, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ, সাবধানে থেকো। তোমাকে দেখে আবার কারো হার্ট অ্যাটাক না হয়ে যায়। তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসছি। একটু পরে মাইশাপুর হাজব্যান্ড বাসায় আসছেন। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে নাস্তা করে আবির মেঘকে নিয়ে বের হবে। মাইশা মেন গেট পর্যন্ত এগিয়ে এসে উচ্চস্বরে বলল, আবির, মেঘের শাড়ির কুচিগুলো ঠিক করে দে। মেঘ আর আবির দুজনেই অবাক চোখে মাইশার দিকে তাকালো। মাইশা স্বাভাবিক কণ্ঠে পুনরায় বলল, কি হলো, ঠিক করে দে। মাইশার কথা মতো আবির হাঁটু গেড়ে বসে আস্তে ধীরে কুচিগুলো ঠিক করে দিচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়ে সে দৃশ্য দেখছে। হাত পা কাঁপছে মেঘের। আবির দাঁড়াতে মাইশা আবিরকে ডাকলো। আবির কাছে যেতে মাইশা হেসে বলল, শুধু ভালোবাসলেই হবে না ভাই, যত্নশীলও হতে হবে। আবির মুচকি হেসে বলল, বিয়েটা তো করতে দাও, যত্ন কি, কাকে বলে, কত প্রকার, বিস্তারিত দেখতে পারবা, আসছি। আবির মেঘকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে তানবীর মেহমার আদিকে নিয়ে ঘুরতে ঘুরতে বন্যাদের বাসার এদিকে আসছে। আবিরের চোখে প্রেমানুভূতি দেখে তানবীরেরও খুব ইচ্ছে করছিল বন্যাকে দেখতে, কিন্তু হুটহাট বন্যাকে কল দেওয়াটা নিজের কাছেই খারাপ লাগে। ছোট বোনের বান্ধবীকে কল দিয়ে কি বলবে, সেটা বোনের কান পর্যন্ত কিভাবে পৌঁছাবে তা ভেবে কল করার সাহস পেল না। তানবীর ধীরগতিতে গাড়ি চালাচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। আখি জোড়া অনবরত তাকেই খুঁজে চলছে। মিম বলল, ভাইয়া, আমরা এদিকে কেন আসলাম? আমাদের বাসা তো ওই দিকে, তাই না? ঘুরতে আসছি, চুপচাপ বসে থাক। কিছু দূর এগিয়ে যেতে হঠাৎই চোখে পড়ল হলুদ সালোয়ার কামিজ পরনে একজনের দিকে, মাথায় সাদা ওড়না, ঠোঁটে হালকা লিপস্টিক, আপন মনে জালমুড়ি খাচ্ছে। শিওর হওয়ার জন্য একটু এগিয়ে গেল। গাড়ি থামাতে বন্যা কাছাকাছি এসে গাড়ির হর্নের শব্দে বন্যা গাড় গড়িয়ে তাকাতে তানবীরের হৃদয়ে ছুরির ন্যায় যেন কিছু ঢোকার মতো অনুভূতি হলো। বন্যা দুচোখে গাঢ় করে কাজল দেওয়া, বাসন্তী রঙের জামা, সাদা ওড়নাতে অসম্ভব সুন্দর লাগছে বন্যাকে। তানবীরের দৃষ্টি সরছে না। ভিতর থেকে মিম বন্যাকে দেখে বলে উঠল, ভাইয়া দেখো, বন্যা আপু। এতে তানবীরের হুঁশ ফিরে। মিম আর আদি যে তানবীরের সাথে ছিল এটাও তানবীরের মনে ছিল না। তানবীর শান্ত স্বরে বলল, তোরা বস, আমি আসছি। তানবীর বের হয়ে একটু সামনে এগিয়ে গেল। বন্যা মৃদু হেসে প্রশ্ন করল, আপনি এখানে? এমনিতেই আসলাম। বন্যা নিজের হাতে ঝালমুড়ির দিকে তাকিয়ে আবারও তানবীরকে দেখে আস্তে করে বলল, ঝালমুড়ি খাবেন? না, তুমি খাও। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা কাটিয়ে তানবীর বলল, বাসা থেকে এত দূর ঝালমুড়ি খেতে আসছো? বন্যা এবার একটু শব্দ করেই হাসলো। এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না, ঘুরতে বের হয়েছিলাম। আপু আর ভাই একটু সামনে গেছে, তাই আমি ঝালমুড়ি খাচ্ছিলাম। বন্যা গাড় গোড়াতেই ঠোঁট জোড়া আরও প্রশস্ত হলো।
স্বাভাবিক কণ্ঠে বলল, ওই তো আপুরা চলে আসছে। ওনারা আসতেই বন্যা বোনের সঙ্গে পরিচয় করিয়ে দিল। যদিও তানবীর আগে একবার বন্যাদের বাসায় গিয়েছিল, কিন্তু তখন বড় আপুর সঙ্গে দেখা হয়নি। তানবীর কিছুটা থতমত খেয়েছে, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করছে। তানবীর সহজ স্বরে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মেঘের বড় ভাই। চিনতে পারছি, আপনার কথা অনেক শুনি। আপনি নাকি খুব রাগী। তানবীরের মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে গেছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। বন্যার আপু পুনরায় প্রশ্ন করলেন, তা আমাদের এইদিকে কি মনে করে, ঘুরতে নাকি এমনিতেই? তানবীর ডোক গিলে শান্ত কণ্ঠে বলল, ভাই বোনদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, ভাবলাম এদিকেও ঘুরে যাই। বন্যা উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, মেঘ আসছে? তানবীর মৃদু হেসে বলল, না বনু আসেনি, মেমার আদি গাড়িতে আছে। বন্যা তটস্থ হয়ে বলল, আগে বললেন না কেন? আপু তোমরা কথা বলো, আমি দেখা করে আসি। বন্যার বড় বোন হাসি মুখে বলল, ভাই বোনদের নিয়ে আসছেন, রাস্তায় কত ঘুরবেন, বাসায় চলুন। না আপু, অন্য কোনো দিন আসবো। বন্যা মিমার আদির সঙ্গে গল্প করছে, জালমুড়ি কিনে দিয়েছে। তাদের থেকে বিদায় নিয়ে তানবীর বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার গলি পর্যন্ত এসে গাড়ি থামালো। ততক্ষণে আবির মেঘকে নিয়েও চলে আসছে। তানবীর গলিতেই ওদের নামিয়ে দিয়েছে। 3 ভাই বোন গল্প করতে করতে যাচ্ছে। আবির ভাই মেঘকে মাথার মুকুট কিনে দিয়েছে। সেটা দেখে মেয়ে মেঘের কাছে আবদার করেছে তাকেও যেন এনে দেয়। তারপর বন্যার সঙ্গে দেখা হয়েছে, সে কথাও বলেছে। বাসায় ফিরে কিছুক্ষণ পরে তানবীর বন্যার নাম্বারে কল দিল। আজ প্রথমবারই কল রিসিভ হলো। তানবীর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কি করতেছ? তেমন কিছু না। কেন, হাত কাটছো কীভাবে? বন্যা হাতকে উঠে নিজের হাতের দিকে তাকায়। তানবীর সন্ধ্যার দিকে হাতের অবস্থা দেখেছে। আপু চলে আসায় হাতের কথাটা জিজ্ঞেস করতে পারেনি। বন্যা জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, দা লেগে কেটে গেছিল। তানবীর রাগে স্বরে বলল, দা লেগে হাত আবার কিভাবে কাটে? কাজ করার সময় মনোযোগ কোথায় থাকে? হ্যাঁ। বন্যা মৃদু হেসে বলল, বেশি কাটেনি। তা তো ব্যান্ডেজ দেখে বুঝতে পেরেছি। ওষুধ খেয়েও ঠিক মতো রাখছি। এদিকে মেঘ ঘণ্টাখানেক পর আবিরের জন্য 1 কাপ কফি নিয়ে আস্তে আস্তে আবিরের রুমে ঢুকছে। আবির চোখ বন্ধ করে বিছানার পাশে হেলান দিয়ে বসে আছে। মেঘ খুবই সন্তর্পণে কাপটা টেবিলের উপর রাখলো। কয়েক সেকেন্ড আবিরকে দেখল। বলতে চাইলো কফিটা খাওয়ার জন্য, কিন্তু কেন জানি গলা দিয়ে কথা বের হচ্ছে না। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়াতে নিলে আবির সুস্থির কণ্ঠে ডাকলো, মেঘ। অমনি মেঘের পদযুগল স্তব্ধ হয়ে গেছে। পা বাড়াতে চেয়েও বাড়াতে পারছে না, মুখ ফুটে কিছু বলতেও পারছে না। আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলল, মাথা খুব ব্যথা করছে, কিছু মনে না করলে একটু টিপি দিবি প্লিজ। আবিরের কণ্ঠ অনেক ভার, কথাগুলো অনেক কষ্টে বলেছে। মেঘ ডোক গিলে আস্তে করে গলা খাঁকড়ি দিয়ে বলল, আপনার জন্য কফি নিয়ে আসছিলাম। এই ব্যথা কফিতে কমবার নয়। মেঘ এগিয়ে এসে আবিরের মাথার পেছনে দাঁড়িয়ে আলতোভাবে চুলে স্পর্শ করে। আবিরের চোখ বন্ধ করে বসে আছে, একবারের জন্য তাকিয়েও দেখছে না। আবিরের মাথায় হাত বুলাতে বুলাতে মেঘ ডাকলো, আবির ভাই। আপনার কি হয়েছে? কি নিয়ে এত টেনশন করছেন? ভাবছি আগামীকাল পুপ্পির সাথে বাসার মানুষদের দেখা করাবো, কিন্তু কিভাবে কি করব কিছু ভেবে পাচ্ছি না। বাসার মানুষদের রাজি করানোর উপায় পাচ্ছি না, তাই খুব টেনশন হচ্ছে। মেঘ খানিক ভেবে বলল, আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? না, তোকে আমি কোনো কিছুতে জড়াতে চাই না। তোর কিছু করতে হবে না। কেন, পুপ্পি কি আপনার একার নাকি? পুপ্পিকে বাসায় ফেরানোর দায়িত্ব একা আপনার না, এই দায়িত্ব আমারও। আমার মাথায় একটা প্ল্যান আছে, বলি। বল। মেঘ আবিরের কানের কাছে বিড়বিড় করে সব প্ল্যান জানালো। তা শুনে আবির তপ্ত স্বরে বলল, আমি বললাম তো, তোকে আমি এই ঘটনায় জড়াতে চাই না। কেন বুঝতে চাইছিস না? কিছু হবে না আমার, আপনিই তো বলেন আমি এই বাড়ির রাজকন্যা। রাজকন্যার কথা কে অমান্য করবে শুনি? আবির মলিন হাসল, পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, তোকে কিছু বলতে হবে না। আমি বড় আব্বু আর আম্মুকে রাজি করাতে পারবো, আপনি এত ভয় পাবেন না। আবির প্রখর তপ্ত স্বরে জানালো, রাজকন্যার উপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ বা সামান্যতম আচরও আমি সহ্য করতে পারবো না। রাজকন্যার কিছুই হবে না জনাব, আমি এখনই রাজি করিয়ে আসছি। এই শোন, পরে শুনবো। রাজকন্যা এখন গুরুদায়িত্ব পালন করতে যাচ্ছে। আবির আবারও মেঘকে ডাকে, ততক্ষণে মেঘ রুম থেকেই বেরিয়ে পড়েছে। মাথা ব্যথা, ভয়, মেঘের চিন্তায় আবিরের মনটা খুঁতখুত করছে, অস্থিরও লাগছে। আবির যে নিজের সর্বশক্তি দিয়ে মেঘকে সর্বক্ষণ আগলে রাখে তা কি অষ্টাদশী জানে? মেঘকে অতি সামান্য কারণে কেউ ধমক দিলে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যায়। এই অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে মেঘকে আগে থেকে সাবধানে রাখে। মেঘের সারা শব্দ নেই। আবির বুঝতে পারে মেঘকে থামানো সম্ভব না।
গত দুরাত নির্ঘুম কাটিয়েছে। প্রচণ্ড মাথা ব্যথা সত্ত্বেও আবির উঠে বেলকনিতে আসলো। ততক্ষণে মেঘ নিচে চলে গেছে। সোফায় বসে আলী আহমদ খান আর মোজাম্মেল খান কিছু কাগজপত্র দেখছিলেন। আবির উপর থেকে স্থির দৃষ্টিতে বাবা সাসার মেঘকে দেখছে। ভেতরটা ভয়ে কাঁপছে। আবির ছোট থাকাকালীন আলী আহমদ খান কয়েকবার আবিরকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। তারপর থেকে আজ অবধি পরিবার নিয়ে কোথাও যান না তিনি। মেঘ মিমরা কোথাও ঘুরতে যেতে চাইলে ইকবাল খান নিয়ে যান। কখনো বাড়ির 3 বউ একসঙ্গে শপিংয়ে যান, কখনো 3 ভাই একসঙ্গে অফিসে বা অন্য কোথাও যান, আবার কখনো খান বাড়ির 3 রাজপুত্র আর 2 রাজকন্যা একসঙ্গে ঘুরতে যায়। কিন্তু সকলে একসঙ্গে আজ পর্যন্ত কোথাও যায়নি। পুপির জন্য মেঘ আজ রিস্ক নিয়ে আব্বু বড় আব্বুকে রাজি করাতে নিচে আসছে। কীভাবে কি বলবে বুঝতে না পেরে রান্নাঘরে ছুটে গেল। রান্নাঘরে মালিহা খান চা করতেছিলেন। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, বড় আম্মু দাও, আজ চা আমি করব। তুই পারবি না মা, হাত পুড়াইয়া ফেলবি। মোটেই না, তোমরা সবাই আমাকে এত ছোট মনে কেন? আমি কত বড় হয়ে গেছি দেখছো না? তুই কত বড় হয়ে গেছিস? অবশ্যই হয়েছি, আগামী মাসে 19 বছরে পা দিতে যাচ্ছি। মাশাল্লাহ, বিয়ের বয়স তো হয়েই গেছে, জামাই দেখতে হবে তাহলে। মেঘ লজ্জায় বড় আম্মুর আঁচল দিয়ে নিজের মুখ ডেকে ফেলল। মনে মনে বলল, জামাই ফিক্সড, এখন তোমার ছেলের হাতে সব। তোমার ছেলে যত তাড়াতাড়ি রাজি হবে তত তাড়াতাড়ি আমি তোমার ছেলের বউ হব। আহা কি শান্তি। মালিহা খান ধীরে হস্তে মেঘের মুখ থেকে আঁচল সরিয়ে খানিক হেসে বললেন, বিয়ের নাম শুনেই এত লজ্জা? মেঘ লাজুক হাসল। মেঘের এই লজ্জার কারণ যে অন্য কিছু, এটা মালিহা খানকে বুঝতে দিল না। কিছুটা স্বাভাবিক হয়ে 2 কাপ চা নিয়ে চলে গেল। মেঘের হাতে চায়ের কাপ দেখে দুবাই নড়ে ছড়ে বসলেন। মোজাম্মেল খান চায়ের কাপ হাতে নিতে নিতে শান্তস্বরে বললেন, আম্মু তুমি চা আনতে গেলে কেন? এমনিতেই। আলী আহমদ খান প্রখর নেত্রে মেঘকে দেখে বললেন, মুখ দেখে মনে হচ্ছে বড় সড়ো আবদার আছে, কি লাগবে বলো মা? মেঘ হাসি মুখে উত্তর দিল, কিছু লাগবে না বড় আব্বু। মোজাম্মেল খান পুনরায় জিজ্ঞেস করলেন, তোমরা কি আজ ঘুরতে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? চিড়িয়াখানা আর বোটানিক্যাল গার্ডেনে। ঘোরাঘুরি করে মন ভালো হয়েছে? মেঘ চোখ বন্ধ করে ডোক গিলল। মনে সাহস জুগিয়ে বলল, ভালো লাগেনি, বরং মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে। কেন? ভয়ে মেঘের বুক কাঁপছে। আব্বু বা বড় আব্বু ধমক না দিয়ে বসেন। দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ বলল, সবাই সবার আব্বু আম্মু সহ পুরো পরিবার নিয়ে ঘুরতে আসছিল। তারা কত আনন্দ করছিল, তাদের দেখতেও ভালো লাগছিল। আমার বোধশক্তি হওয়ার পর থেকে আমি কোনো দিনও দেখিনি আমাদের বাসার সবাই একসঙ্গে কোথাও ঘুরতে গিয়েছে। আমি চাই আগামীকাল আমাদের বাসার সবাই একসঙ্গে ঘুরতে যাব। এটা আমার অভিযোগ, সেই সঙ্গে আবদারও। আলী আহমদ খান দৃঢ় কণ্ঠে বললেন, তোমার আম্মু বড় আম্মু কাকিয়াকে নিয়ে যেও, আর আমি ইকবালকে বলবো নি, সেও তোমাদের সঙ্গে যাবে। মেঘ অভিমানী কণ্ঠে জানালো, আমি বলেছি সবাই মানে খান বাড়ির প্রত্যেকে, যেখানে আপনারা দুজনও পড়েন। মোজাম্মেল খান বাড়ি কণ্ঠে বলেন, আমাদের কাজ আছে, বাকিদের নিয়ে যেও। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস, আমি খোঁজ নিয়েছি অফিস ছুটি। প্লিজ আব্বু, প্লিজ বড় আব্বু চলুন না। না মামনি, তোমরা ঘুরে আসো, টাকা দিয়ে দিবনে, খাওয়া দাওয়া করে কেনাকাটা করে এসো। মেঘ আবার কিছুটা ক্ষিপ্ত স্বরে বলল, থাক, টাকা লাগবে না, আপনাদেরও কোথাও যেতে হবে না। আমি কত আশা নিয়ে আসছিলাম, সবাই একসঙ্গে ঘুরতে যাব, কত ভালো লাগবে। সত্যি বলতে আপনারা আমায় ভালোই বাসেন না, শুধু মুখেই বলেন। এভাবে কেন বলছো মা? আচ্ছা ঠিক আছে, তোমার আব্বুও সাথে যাবে, তবু তুমি মন খারাপ করো না। মেঘ অত্যন্ত গুরুতর কণ্ঠে বললাম তো আমি কাউকে যেতে হতো না। আপনারা আপনাদের ব্যবসা কাজ নিয়ে থাকুন, আমাদের ভালোবাসার প্রয়োজন নেই। এরপর থেকে আমাকেও লক্ষ্মী মেয়ে বলে সম্বোধন করবেন না। আপনাদেরকে বিরক্ত করার জন্য দুঃখিত। আপনারা আপনাদের কাজ করুন। মেঘ চলে যেতে নিলে আলী আহমদ খান ডাকলেন। শান্ত স্বরে মেঘকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মেঘ নিজের জেদ থেকে নড়বেই না। এক পর্যায়ে মেঘ বলে বসল, আগামীকাল ঘুরতে না গেলে বাড়ির কারোর সঙ্গে কথা বলবে না মেঘ। আলী আহমদ খান বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবলেন। ছোট থেকে বোনকে অনেক আদরে বড় করেছিলেন আলী আহমদ খান এবং মোজাম্মেল খান। বোনের কোনো আবদার কখনোই অপূর্ণ রাখেননি। খরচের টাকা বাঁচিয়ে বোনের জন্য গিফট নিয়ে আসতেন। প্রতি সপ্তাহে 4 ভাই বোন মিলে ঘুরতে যেতেন। ইকবাল খান সবার ছোট থাকা সত্ত্বেও আলী আহমদ খান আর মোজাম্মেল খানের বোনের প্রতি ভালোবাসা বেশি ছিল। কিন্তু বোন এমন কাণ্ড ঘটানোর পরে ভাই বোনের শারীরিক মানসিক দুভাবেই বিচ্ছেদ ঘটেছে। পরিবারকে সময় দেওয়া, বিশেষ করে ঘুরতে নিয়ে যাওয়াটা একেবারেই ছেড়ে দিয়েছেন। 2-1 বার গেলেও মাথায় শুধু বোনের স্মৃতি ঘুরত। তার জন্য পরিবারের দায়িত্ব ছেড়ে ব্যবসার হাল শক্ত করে ধরেছেন। বড় ভাইয়ের দেখা দেখে মোজাম্মেল খানও ধীরে ধীরে একই পথের পথিক হয়ে গেছেন। সেই সঙ্গে পরিবারের পুরো দায়িত্ব পড়েছে ইকবাল খানের উপর।
বাসার বাজার থেকে শুরু করে কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া, ডাক্তার দেখানো, ঘুরতে নিয়ে যাওয়া সম্পূর্ণ দায়িত্ব ইকবাল খানেরই করেন। অনেক ভেবেচিন্তে অবশেষে আলী আহমদ খান জানালেন তিনিও আগামীকাল যাবেন। এবার মেঘের খুশি দেখে কে? মেঘ ছুটে গিয়ে আম্মু বড় আম্মুকে ডেকে নিয়ে আসছে। আকলিমা খান মেয়ে মাদিকে পড়াচ্ছিলেন, তাদেরকেও ডেকে নিয়ে আসছে। এরই মধ্যে আবির নিচে নামছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে টানা দুবার ব্রু নাচাল। আবিরও নিঃশব্দে হাসল। চোখের ইশারাতে মেঘের প্রশংসা করল। আবির নামতে মোজাম্মেল খান জিজ্ঞেস করলেন, আগামীকাল কি তুমি ফ্রি আছো? কিছু কাজ আছে, কেন চাচ্ছ? মেঘ একদম পাগল করে ফেলতেছে। আগামীকাল নাকি ভালোবাসা দিবস, সেই উপলক্ষে বাসার সবাইকে নিয়ে ঘুরতে যাবে। তুমি কি সময় দিতে পারবে? আবির উদাসীন কণ্ঠে বলল, সবাই গেলে আমার তো সময় দিতেই হবে, কাজ না হয় পরেই করলাম। আবিরের ভাবের কথা শুনে মেঘ কপাল কুঁচকে আবিরের দিকে তাকিয়ে আছে। দিনরাত এক করে পুপ্পিকে নিয়ে ভাবা মানুষটা পুপ্পির সাথে সবার দেখা করানোর চিন্তায় আত্মরা হয়ে যাচ্ছিল। অথচ আব্বুর সামনে সে কি সুন্দর করে বলছেন ওনার নাকি কাজ আছে। কি এমন কাজটা ওনার? এর মধ্যে ইকবাল খান বাসায় আসছেন। তানবীরকেও জানানো হয়েছে কোথায় যাওয়া হবে, কখন যাবে, সব সিদ্ধান্ত শেষে যে যার মতো চলে গেছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান দুজন আবারও কাগজপত্র দেখছেন। ইকবাল খান, আকলিমা খান, মিম আদি সকলেই রুমে চলে গেছে। আবির খেতে বসেছে। আবিরকে দেখে মেঘও আবিরের বিপরীতে গিয়ে বসল। ডাইনিং টেবিলে আর কেউ নেই। হালিমা খান খাবার রেডি করছেন। মেঘ আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনার আগামীকাল কি এমন কাজ শুনি? কোনো কাজ নেই কেন? একটু আগে যে বললেন ব্যস্ত কাজ আছে। আবির উষ্ঠদয় কিছুটা প্রশস্ত করে বলল, কখনো কখনো পরিস্থিতি বুঝে মুখে মুখে হলেও ব্যস্ততা দেখাতে হয়। সবাই এক্সাইটেড হয়ে গেলে সমস্যা আছে না? মেঘ মাথা চুলকে বলল, আপনি কি ভাবেন আর কি করেন আপনিই সে ভালো জানেন। আবিরের প্রশস্ত উষ্ঠ আরও বেশি প্রশস্ত হলো। আবির তপ্তস্বরে বলল, থ্যাংক ইউ মাই ডিয়ার স্পারো, মাই প্লেজার। আজ সকাল থেকে বাড়িতে হইছই। মেঘ আদি তিনজনে খুব এক্সাইটেড। গতকাল হুট করে আবির শাড়ি নিয়ে আসছিল, তাই সাজার তেমন সময় পাইনি। আজ মেঘ সকাল সকাল চুলে শ্যাম্পু করে অনেকটা সময় নিয়ে শাওয়ার নিয়েছে। ভেজা চুল ছেড়ে সারা বাড়ি ঘুরেছে। সবাই রেডি হয়ে যাচ্ছে, কি ড্রেস পরবে মেঘ এখনও সিদ্ধান্তই নিতে পারছে না। ভালোবাসা দিবসে আবিরের সঙ্গে মিলিয়ে জামা পরবে, এটা আগে থেকে ভেবে রাখছিল। কিন্তু সারাদিন যাবৎ আবিরের কোনো হদিস নেই। সে সকালে বেরিয়েছে, এখনও আসছে না। সবার বলা বলিতে মেঘ রেডি হতে চলে গেছে। মেঘ লাল রঙের একটা গাউন পরেছে। চুলগুলো বেনি করে সামনের দিকে রেখেছে। এক হাতে গড়ি, আরেক হাতে আবিরের দেওয়া কাছের ছুরি থেকে এক সেট লাল রঙের ছুরি পড়েছে। আজ কানে বড় দুল নিয়েছে। ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, চোখে আইলাইনারের সাথে হালকা করে কাজল দেওয়া। আগে মেঘ গাঢ় করে কাজল দিত, কিন্তু আবিরের ভয়ে এখন কাজল দেওয়া ছেড়েই দিয়েছে। হঠাৎই হালকা করে একটু দেয়। মেঘ রেডি হয়ে সোফায় বসে ফোন চাপতেছিল। এরই মধ্যে আবির বাসায় আসছে। আর চোখে মেঘকে খানিক দেখে দ্রুত রুমে চলে গেল। 20 মিনিটের মধ্যে শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। আজকেও পাঞ্জাবি পরেছে। আবিরের পাঞ্জাবিটা বেশ কয়েকটা রঙের কম্বিনেশনে তৈরি, তবে সেটাতে লাল রং একটু বেশি বাড়ছে। মেঘের ইচ্ছে পূরণ হয়েছে দেখে মাথা নিচু করে মুচকি হাসল। আবির বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। পেছন পেছন মেঘও ছুটল। মেঘকে ছুটতে দেখে আবির থমকে দাঁড়ালো। মেঘ কাছে আসতে শান্ত স্বরে বলল, ওখানে একদম শান্ত থাকবি। পুপ্পিকে তুই চিনিস না, আর আজকের জন্য জান্নাত আপুকেও চিনিস না। ওদের দেখে উত্তেজিত হয়ে জড়িয়ে ধরতে যাবি না, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি সকাল থেকে কোথায় ছিলেন? পুপ্পি দুশ্চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ছিল। আইরিন কল দিয়ে কান্নাকাটি করতেছিল, তাই বাসায় গেছিলাম। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমার পুপ্পির জন্য খুব টেনশন হচ্ছে, আর আমার আব্বুর জন্য বেশি টেনশন হচ্ছে। আচ্ছা যাই হোক, তুই মুড অফ করে থাকিস না। বাসার সকলের সঙ্গেই ঘোরার ইচ্ছে পূরণ হচ্ছে, সেটাই প্রকাশ কর। মেঘার কোনো কথা না বাড়িয়ে সোজা গাড়িতে বসলো। একটু পর মেয়ে মাদিসহ সকলেই চলে আসছে। বাসার আশেপাশে সুন্দর নিরিবিলি জায়গা ঘুরে হালকা নাস্তা করে পরিশেষে রমনা পার্কে আসলো। আবির আর তানবীর এমন ভাব নিচ্ছে যে বাবা চাচার কথা ছাড়া তারা কোনো দিকেই যায় না। রমনা পার্কে যাবে কিনা সেই অনুমতিও বাবার কাছ থেকে নিয়েছে আবির। শান্ত পরিবেশে হাসছে সকলে। মেঘের কথা মাথায় রেখে আলী আহমদ খান নিজেই মেঘ মিমদের ঘুরিয়ে দেখাচ্ছে। এটা সেটা গল্প বলছেন। সামনের দিকে 3 ভাই মিম আদি মেঘ, তারপর 3 বউ, সবশেষে আবির আর তানবীর। পুপ্পির কথা জানাতে মেঘ ইচ্ছে করে সামনে থেকে পিছনে আসছে, কিন্তু পরিস্থিতি বেশ ঠান্ডা। আবির তানবীর কোনো কথা বলছে না। আবির ফোনে কাকে যেন মেসেজ পাঠাচ্ছে।
তানভীর আবির কারো কাছে পাত্তা না পেয়ে মেঘ চলে যেতে নিলে আবির আসমুখে মেঘের হাতের কবজিতে শক্ত করে ধরে। মেঘ পিছন ফিরতে আবির চোখের ইশারা করলো সামনে না আঁকানোর জন্য। সামনে সবার হাঁটা হঠাৎই থেমে গেছে। মেঘ এবার গাড় পিড়িয়ে তানভীরকে দেখার চেষ্টা করলো। তানভীর কিছুই দেখেনি ভাব করে মেঘকে ক্রস করে সামনে গিয়ে মেঘকে আড়াল করে দাঁড়িয়েছে। আবির মেঘের হাত ধরে রাখছে, এ দৃশ্য যেন কারো নজরে না পড়ে তার জন্যে আড়াল করে দাঁড়িয়েছে। মালিহা খান জান্নাতকে দেখে এগিয়ে গেছেন, বাকিরা সেখানেই দাঁড়িয়ে আছে। মালিহা খান উত্তেজিত কণ্ঠে বললেন, আরে জান্নাত, কেমন আছো? জান্নাত একগাল হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আন্টি? আপনারা সবাই বুঝি ঘুরতে আসছেন? আলহামদুলিল্লাহ ভালো। মেঘের আবদার আজকের স্পেশাল দিনে সবাইকে নিয়ে ঘুরবে, তার জন্য আসলাম। জান্নাত এবার আলী আহমদ খানকে উদ্দেশ্য করে বললেন, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, তা জান্নাত, তুমি কি একা আসছো? জান্নাত হাসি মুখে বলল, না, বলে গাড় পেরিয়ে তাকিয়ে গাছের নিচে বসা মহিলার দিকে তাকালেন। মালিহা খান কিছুটা পিছিয়ে আলী আহমদ খানের কাছাকাছি এসে আস্তে করে বললেন, উনি মনে হয় জান্নাতের আম্মু। আপনাকে যে বলছিলাম কিছু তো বললেন না। আজকে তাহলে আমাদের বাসায় দাওয়াত দিয়ে দিবনি, কি বলেন আপনি? ঠিক আছে, তোমার যেহেতু এত ইচ্ছে দিয়েও দাওয়াত, আমার কোনো সমস্যা নেই। মালিহা খানের মুখে উজ্জ্বলতা জলজল করছে। উত্তেজিত কণ্ঠে জান্নাতকে প্রশ্ন করলেন, উনি তোমার আম্মু না? ডাকো, একটু কথা বলি। জান্নাত গাড় গুড়িয়ে ডাকলো, আম্মু এদিকে আসো। ঠোঁটে হাসি রেখে জান্নাত মালিহা খানকে বলল, উনি আমার শাশুড়ি আম্মু। সহসা স্তব্ধ হয়ে গেছে সব কিছু। মালিহা খান অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে জান্নাতের দিকে। জান্নাতের কথা শুনে আলী আহমদ খানও কপাল কুঁচকালেন। মালিহা খান প্রায় আবিরের জন্য জান্নাতের কথা বলেন, কিন্তু আলী আহমদ খান তেমন সাড়া দেননি বলে এতদিন কিছুই বলতে পারেননি। অথচ সে মেয়ে কিনা বিবাহিত। ওনাদের সাথে সাথে বাকিরাও অবাক চোখে তাকিয়ে আছে। মালিহা খান এতটাই শকড যে কিছু বলতে পারছেন না। এদিকে আবির মেঘের হাত ধরেই রেখেছে যাতে মেঘ কোনোভাবেই সামনে না যায়। তানভীর মেঘের সামনে দাঁড়ানো, তাই মেঘ জান্নাত আপুর কথা শুনলেও আপুকে দেখতে পারছে না। মেঘ গাড় কাত করে জান্নাতকে দেখার চেষ্টা করছে। আকলিমা খান খানিক ভেবে প্রশ্ন করলেন, তোমার বিয়ে হয়েছে কবে? অক্টোবরের 12 তারিখ আন্টি। মালিহা খান আবার দ্বিতীয়বারের মতো আশ্চর্য হলেন। আজ ফেব্রুয়ারির 14, মানে 4 মাসের উপরে হয়েছে জান্নাতের বিয়ে হয়ে গেছে, অথচ উনি তাকে ছেলের বউ বানাতে উঠে পড়ে লেগেছিলেন। হালিমা খান বললেন, আমাদের বললে না তো। আসলে আন্টি হুট করে বিয়ের দিন তারিখ ঠিক হয়েছিল, আর ওই রকম প্রোগ্রামও করা হয়নি, তার জন্য আর বলা হয়নি। তা তোমার হাজব্যান্ড কি করে? জবের জন্য আপাতত দেশের বাহিরে আছেন। দোয়া করবেন আমাদের জন্য। ফি আমানিল্লাহ। স্বামীর সংসার নিয়ে সুখে থাকো। মালিয়া খানের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। জান্নাতকে দেখে যতটা উত্তেজিত ছিল ঠিক ততটাই নিরুদ্বেগ। কোমল দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে আছে। জান্নাত পুনরায় একটু উঁচু স্বরে ডাকলো, কি হলো আম্মু, আসো। এবার মহিলা উঠলেন, মাথায় ওড়না দেওয়া, মাথা নিচু করে এগিয়ে এসে বরাট শীতল কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম। আস্তে করে সকলেই সালামের উত্তর দিয়ে তাকালেন সেই মহিলার দিকে। মহিলা মুখ তুলে তাকাতে চোখাচোখি হলো আলী আহমদ খানের সাথে। পাশে তাকাতে মোজাম্মেল খান। প্রকৃতি যেন থমকে গেছে। মুহূর্তে নিস্তব্ধতায় ছেড়ে গেছে সব কিছু। মাহমুদা খানের দৃষ্টি একে একে সকলকে দেখছে। মালিহা খান, ইকবাল খান, পেছনে হালিমা খান আর আকলিমা খানকেও এক পলক দেখে নিলেন। আবিরের হাতে থাকা মেঘের ছোট্ট হাতটা থর থর করে কাঁপছে। বয়ে বুকের ভিতর হৃৎপিণ্ড ছুটছে এদিক সেদিক। হাত পা ঠান্ডা হয়ে আসছে। 28 বছর পর মুখোমুখি হয়েছে ভাই বোন। কী হতে চলেছে ভেবে মেঘের শরীর ঘামতে শুরু করেছে। আবির 2 কদম এগিয়ে মেঘের পাশে দাঁড়ালো। মেঘের হাত ছাড়তে মেঘ ব্যালেন্স হারিয়ে পড়তে যেতে নিলে আবির তৎক্ষণাৎ ডান হাত দিয়ে মেঘের কোণের উপর চেপে ধরল। মেঘ আর চোখে আবিরের দিকে তাকাতে আবির মলিন হেসে প্রখর তপ্তস্বরে বলল, হেই রিল্যাক্স, কিচ্ছু হয়নি। মেঘ শীতল চোখে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। কপালের গাম বেয়ে বেয়ে নিচে পড়ছে। দুশ্চিন্তায় দুধের ন্যায় মুখবিবর রক্তাভ হয়ে গেছে। মেঘ অল্পতেই ইমোশনাল হয়ে যায়। পরিস্থিতি সামলানোর আগেই ভেঙে পড়ে। আবির পকেট থেকে রুমাল বের করে আলতোভাবে মেঘের কপাল, নাক, থুতনি মুছতে মুছতে বলল, এই পাগল, এত টেনশন কিসের তোর? হ্যাঁ, আমি আছি তো নাকি? আবির মেঘের মাথায় হাত বোলাতে বোলাতে দৃঢ় কণ্ঠে বোঝাচ্ছে। মেঘও শান্ত মেয়ের মতো আবিরের কথা শুনছে। এদিকে মাহমুদা খানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সকলেই। 28 বছর পর কাউকে হুট করে দেখলে কখনোই চেনা সম্ভব না। বেশ কিছুক্ষণ পর ইকবাল খান শ্বাস ছেড়ে গভীর কণ্ঠে বললেন, আপা। মেয়ে মাদি একবার আব্বুর মুখের দিকে তাকাচ্ছে, আবার মহিলাকে দেখছে, আবার গাড় পেরিয়ে বাকিদেরও দেখছে।
হালিমা খান আর আকলিমা খান মাহমুদা খানকে বাস্তবে দেখেনি, দু একবার শুধু ছবিতেই দেখেছিল, তাই তেমন চিনে না। মোজাম্মেল খান বাড়ি কণ্ঠে বললেন, তুই? মালিহা খান এখনও নিশ্চুপ। জান্নাতের বিষয়টাতেই তিনি এখনও স্বাভাবিক হতে পারছেন না। তার উপর এত বছর পর ননদের সাথে দেখা, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে ওনার। এদিকে আলী আহমদ খানও পাথরের ন্যায় দাঁড়িয়ে আছেন। মিমার আদি দুজনেই বেশ কিছুক্ষণ মুখ সাওয়াসাই করে অবশেষে আব্বুকে প্রশ্ন করল, আব্বু, উনি কে? ইকবাল খান উত্তর দিতে পারছেন না। নিজের সন্তানের সামনে বোনকে কী বলে পরিচয় দিবেন সেটাও বুঝতে পারছেন না। ইকবাল খান অসহায়ের মতো তাকিয়ে আছে মোজাম্মেল খানের দিকে। মিম একবার প্রশ্ন করে থেমে গেলেও আদি বারবার প্রশ্ন করেই যাচ্ছে। কেউ কোনো উত্তর দিচ্ছে না। দীর্ঘ সময় নীরবতা ভেঙে মাহমুদা খান জিজ্ঞেস করলেন, কেমন আছো ভাইজান? একমাত্র বোনের মুখে ভাইজান ডাক শুনে আলী আহমদ খানের বুকটা কেঁপে উঠল। ডোক গিলে অনুষ্য আসতে বললেন, আলহামদুলিল্লাহ। স্নিগ্ধ শীতল পরিবেশ, পাখিদের কিচিরমিচির শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। কেউ কোনো কথা বলছে না, আবার জায়গা থেকে নড়ছেও না। আদি কিছুক্ষণ থেমে থেমে আবার প্রশ্ন করে মাহমুদা খানের পরিচয় জানতে চাই, কিন্তু কেউ কিছু বলে না। জান্নাত সশরীরে এতক্ষণ উপস্থিত থাকলেও তার মনোযোগ ছিল ফোনে। আসিফ কল দেওয়ায় ফোন নিয়ে একটু দূরে চলে গিয়েছিল। কথা শেষ করে এগিয়ে আসতে আসতে স্বাভাবিক কণ্ঠে বলল, আম্মু কথা শেষ হয়নি, চলো বাসায় যাই। মাহমুদা খানের কান্না গলায় আটকে আছে। এত বছর পর ভাইদের স্বচক্ষে দেখেছেন, ঠিকমতো কথাও বলতে পারছেন না। মাহমুদা খান শীতল কণ্ঠে বললেন, আসছি ভাইজান। মাহমুদা খান জান্নাতের পাশে হেঁটে যাচ্ছেন। প্রত্যেকেই সেদিকে তাকিয়ে আছে। প্রতিটা সদস্যের বুকের ভিতরে শুধু দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান সহ সকলেই আজ কঠিন সত্যের মুখোমুখি হয়েছে। সন্তানদের প্রশ্নের উত্তর না পারছে সত্যি বলতে, আর না পারছে এড়িয়ে যেতে। মেঘ আবিরের দিকে তাকিয়ে ব্রু কুঁচকাল। আবির নিঃশব্দের ডান ব্রু উঠাতেই মেঘ বিড়বিড় করে বলল, পুপি চলে গেল কেন? আমি বলছি চলে যেতে। কেন? আবেগ, অনুভূতি, ভালোবাসা 28 বছর যাবৎ চাপা পড়ে কঠিন পাথরে রূপ নিয়েছে। সেই পাথর 5-10 মিনিটে গলবে না, তার জন্য পর্যাপ্ত সময় লাগবে। স্তব্ধ পরিবেশ, স্তব্ধ রেখেই সকলে বাসায় ফিরে আসছে। কারো মুখে কোনো কথা নেই। বাসায় আজ রান্না নেই, খাওয়া দাওয়া নেই। মেয়ে মাদিও আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। 3 বউ রান্নাঘরে দাঁড়িয়ে ঘণ্টাখানেক আলোচনা করেছে। 3 ভাইয়ের মনে কী চলছে কে জানে। 3 জনেই 3 জনের রুমে বসে আছে, কি ভাবছে কে জানে। তানভীর বাসায় ফিরে আবার বেরিয়েছে, টুকিটাকি কাজ ছিল সেগুলো শেষ করে বন্যাদের এলাকায় আসছে। কিন্তু বন্যার কোনো হদিস নাই। আজকের স্পেশাল দিলে বন্যার দেখা পাবে না ভাবতে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। সন্ধ্যার পর হয়ে গেছে, বন্যার বের হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু তানভীরের যেতে মন চাইছে না। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর তানভীর বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতে তানভীর বলল, এই মেয়ে কোথায় আছো? তানভীরের দমকের স্বরে বলা কথাতে বন্যা না চাইতেও কেঁপে ওঠে। সদ্য ঘুম থেকে ওঠা মেয়েটা নরম স্বরে বলল, বাসায় কেন? আমি তোমাদের বাসার গলির সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। মানে? আসতে বলছি আসো। বলে তানভীর কল কেটে দিয়েছে। বন্যা শোয়া থেকে উঠে বসে। ফোনের নাম্বারটা আবারও চেক করে, সত্যি সত্যি তানভীর ভাই, কিন্তু উনি হঠাৎ এখানে এসে কল কেন দিবেন, এটাই ভেবে পাচ্ছে না বন্যা। চোখে মুখে অল্প একটু পানি ছিটিয়ে টাওয়াল দিয়ে মুছল কি মুছল না, ছুটে গেল নিচে। সদ্য ঘুম থেকে ওঠায় চুলের অবস্থাও নাজেহাল, কিন্তু আশ্রানোর সময় নেই। নিচে বন্যার ভাই টিভি দেখছিল। বন্যাকে ছুটতে দেখে বলল, ছোট্ট আপু, পাগলের মতো কোথায় যাচ্ছিস? সামনেই। কি হয়েছে আমায় বল। কিছু হয়নি, তুই টিভি দেখ। বলে বন্যা দৌড়ে বেরিয়ে গেছে। গলির ঠিক সামনেই তানভীর দাঁড়িয়ে আছে। তানভীরকে দেখা মাত্রই দৌড়ের গতি কমে গেছে। ধীর গতিতে এগিয়ে গেল। গলায় ওড়না পেঁচানো, চুল অগোছালো, মুখ মলিন হয়ে আছে। তানভীর কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে বন্যাকে নিরীক্ষণ করল। বন্যা কিছু বলার আগে তানভীর ভারী কণ্ঠে বলল, সন্ধ্যাবেলায় চুল ছেড়ে বের হইছ কেন? আর চুলের এই দশা কেন? মাথায় ওড়না দাও। বন্যা ওড়নায় মাথা দিতে দিতে নিরুদ্বেগ কণ্ঠে জবাব দিল, ঘুমাইছিলাম। অসময় ঘুমাও কেন? হ্যাঁ, সন্ধ্যাবেলা ঘুমাতে নেই তুমি জানো না? জানি, ঘুম পাচ্ছিল তাই। হাতের কি অবস্থা দেখি। বন্যা আস্তে করে হাত বাড়ালো, ব্যান্ডেজ খুলে ফেলছে। তানভীর বন্যার হাত ধরে ফোনের আলো দিয়ে ভালোভাবে হাতটা দেখল। তারপর দৃঢ়স্বরে বলল, দেখে শুনে কাজ করতে পারো না? কিছু ওষুধ বন্যার হাতে দিয়ে বলল, এই ওষুধগুলো ঠিকমতো খেয়ে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। গতকালই নিয়ে আসতাম, কিন্তু জরুরি কাজে বের হয়েছিলাম, আর এত রাতে বের হতে পারবে না তাই আসিনি। আমি ওষুধ খাচ্ছি, আজ থেকে এগুলো খাবা। আন্দাজি আনিনি, ডাক্তারের সাথে কথা বলিয়ে নিয়ে আসছি, এতটুকু বিশ্বাস রাখতে পারো।
বিশ্বাসের কথা আসছে কোথা থেকে? আমি বলছিলাম আর কিছু বলতে হবে না, খাবারগুলো খেয়ে ওষুধ খেয়ে নিও। নাও। এত কিছু কেন আনছেন? এসবের কোনো দরকার ছিল না। তাহলে কি দরকার বলো? এনে দিয়ে যাচ্ছি। আল্লাহ, কিছুই দরকার নাই আমার। মেঘ কোথায়? বাসায়। কল দিলে কল ধরে না। একটু বলে দিবেন প্লিজ। বনু একটু টেনশনে আছে, টেনশন ফ্রি হলে নিজেই কল দিবে। বন্যা চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে? তেমন কিছু না, বাসায় একটু সমস্যা চলতেছে, জানোই তো। বনু অল্পতেই হাইপার হয়ে যায়, এ আর কি। বন্যার মাথায় আবির ভাইয়ার কথাই ঘুরছে। বাসায় আর কোনো সমস্যা কথা বন্যার মাথায় আসছে না। তবে কি আবির ভাইয়ের সঙ্গে আবার সমস্যা হয়েছে? বন্য উদ্বিগ্ন কণ্ঠে আবারও বলল, বাসায় কি সমস্যা হয়েছে বলা যাবে প্লিজ? বনুকে জিজ্ঞেস কইর, বনুই বলবে। সন্ধ্যার পর এতক্ষণ বাহিরে থাকা ঠিক না, বাসায় চলে যাও। জি আচ্ছা, ধন্যবাদ। বন্যা গলি দিয়ে চলে যাচ্ছে। লাইটের আলোতে তানভীর স্থির দৃষ্টিতে চেয়ে আছে সেই দৃশ্য। এদিকে বাসার হিমশীতল পরিবেশ দেখে মেঘের খুব চিন্তা হচ্ছে। মেঘ বাসায় ফিরে পুপ্পির সঙ্গে কথা বলেছে। বেশ কিছুক্ষণ সময় যাবৎ আবির সোফায় হেলান দিয়ে বসে আছে। ড্রয়িং রুমে আর কেউ নেই। মেঘ বেলকুনি থেকে আবিরকে দেখেই নিচে আসলো। আবিরের চোখ বন্ধ দেখে মেঘ মৃদুভাবে ডাকলো, আবির ভাই। আবির চোখ মেলে আর চোখে তাকালো, কিছু বলল না। মেঘ আবারও বলল, এখানে বসে আছেন কেন? রুমে যান। রুমে যেতে ভয় লাগতেছে। আব্বুর নিস্তব্ধতা আমায় খুব ভাবাচ্ছে। আর কারোরটা জানি না, তবে আব্বুর জন্য খুব চিন্তা হচ্ছে। বড় আম্মুও খুব কষ্ট পাইছে। জান্নাত আপুর বিষয়টা আগে জানিয়ে দিলেই হতো। আম্মুর কষ্ট পাওয়াটা আহামরি কিছু না। আমি বারবার বারণ করা সত্ত্বেও আমার বউ ভাবতে হয় কেন? কয়েকবার বলার পরও যেহেতু মানিনি, তাই আমি আর কিছু বলিনি। বউ ভাবতে থাকুক, আমার না হোক। আসিফ ভাইয়ের বউ তো। আমি যেটা চাইছিলাম ওটা হয়নি। কি চাইছিলেন? তানবীরকে দিয়ে জান্নাতকে আনাইছি। তানবীর আর জান্নাতের বয়স কাছাকাছি। আমি ভাবছি আম্মু বা মামুনি করলে তানবীরকে নিয়ে সন্দেহ করবে, আর আমি ওইটাকে কাজে লাগাবো। উল্টো তো আমি ফেসে গেছি। আম্মু ডিরেক্ট আমার বউ বানানোর চিন্তা করে ফেলছে। তার মানে এসব আপনাদের প্ল্যান? সবটাই পরিকল্পিত। আগে যে বলেছেন আমার জন্য জান্নাত আপুকে আনছিলেন, তোর জন্যই তো আনছি। পুপ্পি কি তোর না? সান্স কি তুই পাসনি? তাহলে কার জন্য করছি এসব? মেঘ নির্সুপ। আবির পুনরায় বলল, তোর জন্য যদি শুধু শিক্ষক লাগতো তবে এই শহরে ভালো শিক্ষকের অভাব ছিল না। তারা তোকে দায়িত্ব নিয়ে পড়িয়ে সান্সও পাওয়াতো। কিন্তু পুপ্পির সাথে কীভাবে সম্পর্ক ঠিক করব তা ভেবে পাচ্ছিলাম না। একমাত্র উপায় ছিল জান্নাত। জান্নাত তোকে পড়ালে আর তুই সান্স পেলে বাসার মানুষের জান্নাতের প্রতি পজিটিভ চিন্তা আসবে। তখন ধীরে ধীরে পুপ্পির সংস্পর্শে আসা যাবে। আরেকটা হচ্ছে বউ বানানোর চিন্তা। ওটা আসলে শুরুতে ছিল না। তানবীরকে দিয়ে আনাইছিলাম কারণ আমি দেশে ছিলাম না। দেশে ফিরে আমি টিচার কোথায় পাবো? তাছাড়া জান্নাত যে রাকিবের বোন এটা জানলে সবাই শিওর ধরে নিত আমার জান্নাতের সাথেই সম্পর্ক। এজন্যই মূলত তানবীরকে দিয়ে আনানো। কিন্তু তাতে তো কোনো লাভই হলো না। মেয়ে কপাল চুলকে বিড়বিড় করে বলে, আপনি না খুব চালাক। মাক না হিটলার, বলি না আপনাকে আমি। চালাকার হতে পারলাম কোথায়? নিয়তির বেড়াজালে বন্দি হয়ে আসি আমি। কি হয়েছে? কিছু না, রুমে গিয়ে রেস্টে নে। মেঘ রুমে এসে টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। 20-25 মিনিট পর আবির দরজায় আসলো। ঠান্ডা কণ্ঠে বলল, আসবো? মেঘ মাথা তুলতে দেখলো আবির। মৃদু হেসে বলল, আসুন। আবির হাতে নুডলসের বাটি নিয়ে রুমে ঢুকলো। মেঘের টেবিলে নুডলসের বাটি রেখে বলল, রাতে রান্না করেনি, এটা খেয়ে নে। নুডলস আপনি রান্না করছেন? হ্যাঁ। আপনি নুডলসও রান্না করতে পারেন? জি ম্যাডাম। আর কি কি পারেন? কি খেতে চান বলুন শুধু। বাবা, এত কনফিডেন্স! মেঘ মায়াবী দৃষ্টিতে আবিরকে দেখছে। আবিরের কণ্ঠে শব্দটা শুনলে অষ্টাদশীর কোমল হৃদয় ঘূর্ণিঝড় বয়ে যায়। মাত্র রান্না করে আসায় আবির শরীর কিছুটা ঘেমে গেছে। ঘামে ভেজা কপালে চুল লেপটে গেছে। নাকের ডগায় গাম চিকচিক করছে। দাড়িগুলোতে চোখ পড়তে অষ্টাদশী ডোক গেল। সম্পূর্ণ আবিরই অষ্টাদশীর প্রিয়। তবে আবিরের দাড়ি অষ্টাদশীর ইমোশন। দাড়িতে নজর পড়তে ছুতে দিতে ইচ্ছে করে। কোনোভাবে স্পর্শ করলেও গা শিওরে ওঠে। আবিরের দাড়ি দেখতে দেখতে আবিরের গালে স্কোরের ঘটনা মনে পড়ে গেল। অমনি মেঘ লজ্জায় মাথা নিচু করে ফেলল। আবির মৃদুস্বরে বলল, কি হয়েছে, কোনো সমস্যা? মেঘ মনে মনে আওড়ালো, আপনি মানুষটা আগাগোড়াই সমস্যা। মায়ার চাদরে আবদ্ধ করে দিনকে দিন আমার পগার মনকে অনুগ্রহ করে তুলেছেন। কী ভাবছিস? তেমন কিছু না। বল শুনি। বলবো? বল। দমক দিবেন না তো? না, দমক দিব না। তোর মনে যা যা আছে বলে ফেল, সব শুনবো আমি বলতে মেঘের ফোনে কল বেজে উঠল। মেঘ ফোন হাতে নিতে দেখলো মিনহাজের কল।
আবিরের চোখে মিনহাজের নাম পড়া মাত্রই আবিরের রগে রগে রক্ত সঞ্চালন বেড়ে গেছে। রাগে শরীর গরম হতে শুরু করেছে, চোখ রক্তাভ হয়ে গেছে। মেঘ কল কেটে দিয়েছে, তারপর আবারও কল দিয়েছে। আবির ফ্লোরের দিকে তাকিয়ে রাগ কমানোর চেষ্টা করছে। আজকের স্পেশাল দিনে আবির মেঘকে একটু সময় দিতে পারেনি, তাই ভেবেছিল আজ মেঘের মনে সুপ্ত অনুভূতি জানবে, যতটা সম্ভব মেঘকে আশ্বস্ত করবে। কিন্তু মিনহাজ কল দিয়ে সব ধ্বংস করে দিয়েছে। মিনহাজের দ্বিতীয় কল রিসিভ করলো মেঘ। মিনহাজ আধো আধো কণ্ঠে বলল, বেবি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কথা কানে ঢোকা মাত্রই আবিরের কান দিয়ে গরম বাতাস বের হতে শুরু করেছে। ক্রোধে এক হাতে কপালে দুফার চেপে ধরেছে। বসে থাকতে ইচ্ছে করছে না। বসা থেকে উঠে দীর্ঘ কদম পেলে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ আবিরের প্রস্থানের শব্দ শুনে গাড় ফিরিয়ে দেখল। রাগে গজগজ করতে করতে মিনহাজকে বলল, হারামি, রাখ তোর ভ্যালেন্টাইন। আমার ভ্যালেন্টাইনের 18টা বাজাই দিছস। আমায় বেবি বলবি না বানর, তুই জীবনেও ভালো হবি না। কল কেটে দেওয়ার পরেও বারবার কেন কল দিচ্ছিস? আমার কপালটাই খারাপ, দূর, ভাল লাগে না ভাই। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়েছে। আবির ভাই যখনই মেঘের কাছাকাছি আসে, একটু শান্তশিষ্টভাবে কথা বলে, তখনই কেউ না কেউ বাধা দেয়। মেঘের মেজাজ চরমে। বন্যাও ফোন দিচ্ছে, কল কেটে রাগে ফোন বন্ধ করে রেখে দিয়েছে। এদিকে আবিরের আক্রোশ কমে কমে বাড়ছে, নিজের প্রতি বড্ড রাগ হচ্ছে। আজ মনে হচ্ছে মিনহাজ আর তামিমকে প্রথম দিনে ওয়ার্নিং দেওয়ার দরকার ছিল। তানভীর আর রাকিব এতবার বলার পরও আবির সায় দেয়নি। প্রতিনিয়ত এদের অকারণেই নিজে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আবির আজ পর্যন্ত মেঘকে ভালোবেসে বেবি বলে ডাকতে পারল না। কোথাকার কোন ছেলে বেবি বলে সম্বোধন করছে। আবির বারান্দার গ্রিলে মাথা রেখে দাঁড়িয়ে আছে। ক্ষণে ক্ষণে রক্ত টকবক করে উঠছে। ঘণ্টাখানেক পর আবির আবারও নিচে আসছে। রাত 12টা নাগাদ সোফাতেই শুয়েছিল। 12টার পর রুমে গিয়ে ঘুমিয়েছে। 1 ঘন্টা হয়নি নিচে চিল্লাচিল্লির শব্দে আবির তাড়াহুড়ো করে ছুটে আসে। মেঘ, তানভীর, ইকবাল খান, মোজাম্মেল খান সকলেই সজাগ হয়ে গেছেন। আবিরের আব্বুর শরীর খারাপ লাগছে, মাথা কেমন করছে, শরীর ঘামতেছে। ইকবাল খান আর মোজাম্মেল খান তড়িগড়ি করে গাড়ি বের করতে চলে গেছেন। এদিকে মালিহা খানের কান্না বাকি দুজনেও থামাতে পারছেন না। হাসপাতালে যেতে চাচ্ছেন আবির বুঝিয়ে শুনিয়ে মাকে রেখে গেছে। আবির আর তানভীর আলী আহমদ খানকে বের করেছে। এদিকে মেঘকে অজরে কাঁদছে, বড় আব্বুর সঙ্গে ওকে নিতেই হবে। ঘরে মায়ের কান্না থামাতে পারছে না। এদিকে মেঘ মেইন গেট পেরিয়ে বাহিরে এসে কেঁদে যাচ্ছে। রাত প্রায় 2টা বাজতেছে। আবির কয়েকবার মেঘকে ভিতরে যেতে বলেছে, কিন্তু মেঘ জায়গা থেকে নড়ছে না। বাধ্য হয়ে আবির এসে মেঘের 2 চোখ মুছে 2 গালে হাত রেখে গুরুতর কণ্ঠে বলল, কান্না করিস না প্লিজ, আব্বুর কিচ্ছু হয়নি। মনে হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তায় প্রেশার বেড়েছে। তোরা সবাই যদি এভাবে কান্না করিস, আমি কিভাবে সব কিছু সামলাবো বল? তুই আম্মুর কাছে যা প্লিজ, আম্মুকে শান্ত করে ওষুধ খাইয়ে দিস, আর আম্মুর কাছেই থাকিস। মেঘ কাঁদো কাঁদো গলায় বলল, ঠিক আছে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে আমি তো ভালোবাসি তোকে। এটা গল্পের 15তম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।